আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সব বন্ধুরা পড়তে পারলে আমি কেন পারবো না? আর আয়াত স্যারের প্রতি এখন আমার কোনো ফিলিংস নেই। আবার নিজেকে প্রশ্ন করলাম, সত্যি কি তার প্রতি কোনো ফিলিংস নেই? আচ্ছা, একটা পরীক্ষা করে দেখি আয়াত স্যারকে আমি আজও ভালোবাসি কিনা। চোখ বন্ধ করে কতক্ষণ থাকবো? যদি আয়াত স্যারের চেহারা দেখি তাহলে ভালোবাসি, আর না আসলে তো নাই। আমি চোখ বন্ধ করলাম কিন্তু। প্রায় 2 বছর পর হঠাৎ করে তনয়া তার অঙ্ক টিচার মানে আয়াতকে দেখল। দেখে পুরো হাঁ হয়ে গেল। কখনো ভাবিনি কলেজে উঠে প্রথম দিন প্রথম ক্লাসে এভাবে আয়াত স্যারকে দেখতে পাবে। তনয়া এবার ইন্টার প্রথম বর্ষে। আয়াতকে দেখার সাথে সাথে তনয়ার হাতটা নিজের বাম গালে চলে গেল। 2 বছর আগে চড়ের দাগ বা ব্যথা কোনোটাই এখন নেই, কিন্তু মনের মধ্যে চড়ের দাগ বা ব্যথা ঠিকই রয়ে গেছে। কিছুটা লজ্জায়, কিছুটা ভয়ের ব্যথা। তাই নিজের অজান্তেই হাতটা গালে চলে গেল। আয়াত যে তনয়াকে দেখে কম অবাক হয়েছে তা কিন্তু না। তনয়ার মতো আয়াতের চোখে মুখেও বিস্ময়। আয়াতের 2 বছর আগের ঘটনা মনে পড়ে গেল। আয়াত কখনো ভাবেনি তনয়াকে আবার দেখতে পাবে। কয়েক মাস আগেই আয়াত এই কলেজে জয়েন করেছে অঙ্ক টিচার হিসেবে। আয়াত তনয়ার দিকে তাকিয়ে দেখে পাগলি মেয়েটা নিজের গালে হাত দিয়ে রেখেছে, যেটা দেখে আয়াত নিজের অজান্তেই হেসে ফেলল। তনয়া আয়াতের হাসিটা দেখে বুঝতে বাকি রইল না আয়াত কেন হাসতেছে। তবুও তনয়া এক ধ্যানে আয়াতের দিকে তাকিয়ে রইল। আয়াত সবার সাথে কথা বলতে বলতে তনয়ার কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি গালে হাত দিয়ে আছো কেন? আয়াতের কথায় তনয়ার ধ্যান ভাঙল। মানে কি বললা? ঠিক শুনি নাই, জোরে বলো। গলা থেকে হাতটা সরিয়ে কিছু না স্যার। তাহলে গালে হাত দিয়ে আছো কেন? দাঁতে ব্যথা করছে নাকি? বেটা বজ্জাত খোঁচা দিয়ে কথা বলে। আমার দাঁতে না, আমার মনে ব্যথা করে না স্যার, এমনিতেই গালে চুলকাচ্ছিল। ও, তো এবার পড়ায় মনোনিবেশ করি। সো স্টুডেন্ট, আজ আপনাদের কলেজের প্রথম ক্লাস। কলেজের প্রথম দিন খুব সুন্দর হওয়া চাই, কারণ এই দিনটা সারা জীবন মনের পাতায় স্মৃতি হয়ে রেখে যায়। অবশ্য অনেকে শকিং বিষয় হয়েও মনে পাতায় স্মৃতি হয়ে রয়ে যায়। তনয়া বুঝতে পারছে কথাটা আয়াত ওকে খোঁচা দিয়ে বলেছে, তাই মনে মনে বলেছে, বেটা বজ্জাতের হাড্ডি কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছি, কই বাত নেই। আমিও সুযোগ পাবো, তখন কড়াই গন্ডায় বুঝিয়ে দিব তনয়া কি জিনিস। এখন আছি তো দুজন একই কলেজে। কলেজ লাইফ মানে মজা হই হুল্লোড়, কিন্তু সাথে সাথে পড়াশোনা করতে হবে কিন্তু। আর আমার পরিচয়টা তো পেয়েই গেছেন, আমি আয়াত, আপনাদের ম্যাথ টিচার। আজ তো প্রথম ক্লাস, তাই বেশি বকবক করব না, কারণ আমি জানি এটা আপনাদের অসহ্য লাগবে। আরে আমার নিজেরই তো টিচারদের বকবক শুনতে ইচ্ছা করে না, তো আপনাদেরকে কি বলবো? আয়াতের কথায় ক্লাসের সবাই হেসে দিল। এর মধ্যে একজন ছাত্র বলল, স্যার কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো, কিন্তু তার আগে তোমার নাম বলো। ফাহাদ। ওকে ফাহাদ, বলো কি বলবে। স্যার আপনাকে দেখে টিচার মনে হয় না। আচ্ছা, তো কি মনে হয়? স্টুডেন্টের মতো লাগে। আসলে আমি প্রফেশনাল টিচার না, আমি এবার মাস্টার্স করতেছি। তাহলে শিক্ষকতা কেন? আসলে আমার এটা ভালো লাগে। এটা তো একটা প্রাইভেট কলেজ, আর কলেজের প্রিন্সিপাল আমার আঙ্কেল। তিনি বললেন যে যাতে কলেজে এসে প্র্যাকটিস করি, এতে আমার পিছনের পড়াটা চর্চায় থাকবে, নিজের সময়ও কাটবে। কুল স্যার, তা কতদিন প্র্যাকটিস করবেন স্যার? এই বছর 2, গল্প আর ইন্ট্রোডাকশন তো অনেক হলো, এখন একটু পড়াশোনা করি। তারপর আয়াত সামান্য কিছু পড়ালো। পুরো ক্লাসে তনয়া বারবার আয়াতের দিকে তাকালো। যখন আয়াতের চোখে চোখ পড়তো চোখ নামিয়ে নিত। কলেজ ছুটি, আজ তাড়াতাড়ি হলো, তাই তনয়া তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তনয়া সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তনয়া, ফ্রেশ হয়ে খেতে আয়। ভালো লাগছে না তো, পরে খাবো। আজব মেয়ে। ঠিক আছে। তনয়া শুয়ে শুয়ে ভাবছে, কিভাবে কি পৃথিবীটা সত্যি গোল, এখানে হারিয়ে যেতে চাইলে ঘুরে ফিরে ঠিক একই জায়গায় চলে আসতে হয়।
কখনো ভাবিনি আয়াত স্যারের সাথে আবার দেখা হবে। যদিও চাইলে দেখা করতে পারা যেত, কিন্তু আমি নিজে থেকেই তা চাইনি। তাকে দেখলে ভয়ের থেকে বেশি লজ্জা লাগে। যে আজব কাণ্ড করেছিলাম তাতে লজ্জা হবারই তো কথা। চলুন ঘুরে আসি 2 বছর আগে। তখন তনয়া কেবল নবম শ্রেণীতে উঠেছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী তনয়া, সে কারণে দুটো ম্যাথ, সাধারণ গণিত আর উচ্চতর গণিত। প্রথম প্রথম তনয়া বাকি বন্ধুদের সাথে স্কুলের কোচিংয়ে পড়তো, কিন্তু বাড়ি থেকে স্কুল বেশ দূরে হওয়ায় স্কুল কোচিং একসাথে সামলাতে খুব কষ্ট হতো। তনয়ার বাবা সেটা খেয়াল করলেন। একমাত্র মেয়ে বলে কথা, তিনি বললেন তার জন্য ঘরে টিচার রেখে দিব। তারপর তনয়ার স্কুলের টিচারের কাছে গেল, কিন্তু তিনি বললেন তার সময় হবে না। অবশেষে তনয়ার বাবা তার বন্ধুর ছেলে মানে আয়াতকে বলল যাতে তনয়াকে পড়ায়। আয়াত তখন অনার্স 2য় বর্ষে পড়ে অঙ্ক নিয়ে। আয়াত অঙ্কে ভীষণ ভালো। প্রথমে আয়াত পড়াতে রাজি হয়নি, কারণ আয়াতের অবস্থা খুব ভালো, প্রাইভেট পড়ানোর কোনো দরকার নাই। কিন্তু তারপর যখন আয়াতের বাবা পড়াতে বললেন তখন আর না করতে পারল না। প্রথম যেদিন আয়াত তনয়াকে পড়াতে গেল, তনয়া তো আয়াতকে দেখে পুরোই ক্রাশ, কারণ আয়াত দেখতে একেবারে চকলেট বয়। তনয়া হাঁ হয়ে আয়াতের দিকে তাকিয়ে রইল। তুমি কি তনয়া? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি? খুব ভালো স্যার। আপনাকে দেখে স্যার স্যার লাগে না। আচ্ছা, তাহলে কেমন কেমন লাগে? থাক, বললে মাইন্ড করবেন, বলার দরকার নেই। বলো, মাইন্ড করবো না। আপনাকে একদম চকলেট বয় লাগে। আচ্ছা, তাহলে তোমাকেও তো চকলেট গার্ল লাগে, কারণ তুমিও খুব কিউট। আয়াত কথাটা এমনি বলল, কিন্তু তনয়ার মনের মধ্যে তো 1 কেজি লাড্ডু ফুটলো। আচ্ছা, তাহলে পড়া শুরু করি। ওকে। আয়াত সপ্তাহে 3 দিন তনয়াকে পড়াতো। আয়াত যখন তনয়াকে পড়াতো তখন তনয়া প্রায়ই আয়াতের দিকে তাকিয়ে থাকতো। আয়াতের চোখে চোখ পড়লেই নামিয়ে নিত। ব্যাপারটা আয়াত খেয়াল করলেও তনয়ার ছেলে মানুষই ভেবে ইগনোর করত। কিন্তু তারপরও আয়াতের খুব অস্বস্তি লাগতো। তনয়া অনেক ছেলে মানুষই করত। আয়াত মাঝে মাঝে বকা দিলেও তনয়ার ছেলে মানুষটার খুব ভালোও লাগতো। কিন্তু আয়াত কখনো তনয়াকে সে নজরে দেখেনি। ধীরে ধীরে তনয়ার কিশোরী মনটায় ভালোবাসার একটা ছোট্ট ফুল ফোটে, আর সে ফুলের নাম দেয় আয়াত। আয়াত তনয়ার হাব ভাব দেখে কিছুটা আঁচ করতে পারত, তাই ভাবলো তনয়াকে ইনডিরেক্টলি বুঝতে হবে, কারণ এই বয়সে এই ধরনের কিছু হওয়াটা নর্মাল। কারণ বয়সটাই খারাপ, বেশি কিছু বললে ব্যাপারটা উল্টো হয়ে যেতে পারে। তাই অনেক ভেবেচিন্তে তনয়াকে বলল, তনয়া, তোমাকে কিছু কথা বলি। হ্যাঁ স্যার, বলেন। জানো তনয়া, মানুষের জীবনে সব থেকে খারাপ বয়স কোনটা? না তো, কোনটা স্যার? 13 থেকে 18 বছর বয়সটা। কেন স্যার? আয়াত তনয়াকে ঠিক কিভাবে বোঝাবে তাই ভাবতেছে। তারপর বলল, এই সময় মানুষ ছেলেবেলা আর ম্যাচিওর বয়সের মাঝামাঝি থাকে। এই বয়সে খারাপ জিনিসটা ভালো আর ভালো জিনিসটাকে খারাপ মনে হয়। এই বয়সের কিশোর কিশোরীদের শিক্ষণীয় কথা অসহ্য লাগে। এই বয়সে খারাপ জিনিসটা উপরের চাকচিক্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে ভুল করে, কিন্তু যখন বুঝতে পারে ভুল করছে তখন করার মতো আর কিছু থাকে না। যে বয়সের ভ্রম থেকে নিজেকে বাঁচাতে পারবে তার জীবনটা অনেক সুন্দর হবে। দেখো, এই বয়সে ভালো লাগা জিনিসটা মনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। তখন বোঝা যায় কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আলাদা একটা পৃথিবী তৈরি হয়ে যায়, যে পৃথিবীতে প্রথম প্রথম ফুলের সমারোহ থাকলেও কিছু দূর যেতেই দেখবে ফুলগুলো ঝরে গিয়ে সেখানে কাঁটার উৎপত্তি হয়েছে। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝেছো? জি স্যার। কি বুঝলা? আই লাভ ইউ। হোয়াট? হোয়াট? না স্যার, উত্তরটা আই লাভ ইউ টু হবে। জাস্ট শ্যাট আপ। আমি তোমাকে এতক্ষণ কি বোঝালাম সব কি তোমার মাথার উপর দিয়ে গেছে? না স্যার, এক কান দিয়ে ঢুকছে, অপর কান দিয়ে বের হয়ে গেছে। চুপ, একদম চুপ। তোমাকে বললাম না এই বয়সে কখনো ভালোবাসা হয় না, এটা হয় ভ্রম, নয় ভালো লাগা। নো স্যার, আই রিয়েলি লাভ ইউ। তোমার মতো ইডিয়েট মেয়েকে পড়ানো আমার পক্ষে সম্ভব না। গুড বাই। এই বলে রাগ করে হনহনিয়ে চলে গেল আয়াত।
আর তনয়া হা হয়ে আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল আর ভাবতেছে। কি এমন বললাম? মেয়েরা প্রপোজ করলে ছেলেরা আরো খুশি হয়ে একসেপ্ট করে, আর এ তো উল্টা। পরক্ষণেই তনয়ার মনে পড়ল আর বলল, আয়াত যদি বাবাকে বলে দেয় তাহলে তো সর্বনাশ। তাছাড়া সামনের মাসে প্রথম সাময়িক পরীক্ষা, এখন নতুন টিচার কোথায় পাবো? যাক, নিজের ইগো বর্তমানে ব্যাগে রেখে স্যারকে ফোন দিয়ে সরি বলি, দেখি বেটা ঘাট তারা মানে কিনা। এই ভেবে তনয়া আয়াতকে ফোন দিল। প্রথম কয়েকবার রিং হয়ে কলটা কেটে গেল। তারপর আয়াত ধরল। হ্যালো। হ্যাঁ বলো। সরি স্যার। সরি বললে কাজ হবে না, আমি তোমাকে আর পড়াবো না। স্যার, আমি আর কখনো এমন বলবো না, প্লিজ বাবাকে কিছু বলবেন না। কিছুটা ভেবে ঠিক আছে। তাহলে কাল থেকে পড়াতে আসছেন? না, তোমার বাবাকে বলবো না, তাই বলে যে তোমাকে পড়াবো তা কিন্তু না। এখন নতুন টিচার কোথায় পাবো? আর বাবাকেই বা কি বলবো? সেটা মাথার মধ্যে প্রেম পোকা ঢোকার আগে মনে ছিল না? সরি বললাম তো। আর আপনিই তো বললেন যে এ বয়সে ভুল হয়, তাহলে আপনার কি উচিত না আমার ভুলটা শুধরে দেয়া? এই মেয়ে, তুমি তো দেখছি আমার কথায় আমাকেই ফাঁসিয়ে দিলা। ঠিক আছে, কাল থেকে পড়াতে আসবো, তবে একটা শর্তে। কি শর্ত স্যার? এই ধরনের কোনো দুষ্টমি বা ফাইজলামি আর কখনো করবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেটা, তোরে একবার বাগে পাই, তখন দেখবি। পরের দিন থেকে আয়াত আবার নিয়মিত পড়াতে আসতো। তনয়া এখন অনেক শান্ত হয়ে গেছে। সেই আগের মতো দুষ্টুমি করে না। আয়াত প্রথম প্রথম তাতে খুব খুশি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আয়াতও তনয়ার সেই দুষ্টুমিগুলোকে খুব মিস করত। কিন্তু সব বুঝতে পেরেও আয়াত তনয়াকে কিছু বলতো না। ভাবতো সামনে ওর পরীক্ষা, এই মুহূর্তে কিছু বলা মানে ওর গাটাকে উস্কে দেওয়া। তাই চুপচাপ রইল। তারপর তনয়ার পরীক্ষা শেষ হলো। খুব ভালোভাবেই পরীক্ষাগুলো হয়ে গেল। পরীক্ষার পর তনয়া আবার আগের মতো দুষ্টুমি করা শুরু করলো, কিন্তু আয়াতকে এখন খুব কম জ্বালায়। একদিন তনয়া ওর কিছু বান্ধবীদের সাথে ঘুরতে পার্কে গেল। সেখানে গিয়ে দেখে আয়াত একটি মেয়ের সাথে বসে বসে কথা বলছে, খুব হাসাহাসি করছে। তনয়া সেটা দেখে রাগে ফুলছিল। ওর বান্ধবীদেরকে বলল, তোরা সামনে যা, আমি আসতেছি। তারপর সোজা গিয়ে আয়াতের সামনে দাঁড়ালো। রাগী চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত তনয়াকে দেখে বলল, আরে তনয়া, তুমি এখানে? উনি কে? আমার বন্ধু লিমা। বন্ধু নাকি অন্য কিছু? তা দিয়ে তোমার কি দরকার? তনয়া কোনো কথা না বলেই আয়াতের গালে একটা কিস করে বলল। কারণ আই স্টিল লাভ উই। উপস্থিত ঘটনায় আয়াত আর লিমা হতভম্ব হয়ে গেল। আয়াতেরও ভীষণ রাগ উঠে গেল। তারপর একটা শব্দ হলো, আর তনয়া নিজের গালে হাত দিয়ে আছে। এই মেয়ে, তোমাকে কথা বললে বোঝো না নাকি? তোমাকে এত বোঝানোর পরও বোঝো না? আর শোনো, তোমাকে আমি ভালোবাসি না, কারণ আমি লিমাকে ভালোবাসি। আর হ্যাঁ, ও আমার বন্ধু না, গার্লফ্রেন্ড। আর কখনো তোমাকে পড়াবো না। যাও, বাড়ি যাও। ধমক দিয়ে পাঠিয়ে দিল। তনয়া আয়াতের কথাগুলো শুনে কান্না করে দিল। টপ টপ করে ওর চোখ থেকে জল পড়ছে। তারপর গাল চেপে ফুপিয়ে ফুপিয়ে বলল, ভালোবাসেন না ঠিক আছে, তাই বলে চড় মারলেন কেন? আমার গালটা যে লাল হয়ে গেল, খুব ব্যথাও করছে। তনয়ার কথা শুনে আয়াতের খুব হাসি পাচ্ছে, কিন্তু এখন হেসে দিলে সব উল্টা হয়ে যাবে। তাই অনেক কষ্টে আয়াত হাসিটা আটকালো। তনয়া কাঁদতে কাঁদতে চলে গেল। আর আয়াত ওর যাবার পানে কতক্ষণ তাকিয়ে থেকে বাড়ি চলে গেল। তনয়ার ফর্সা গাল চোরের দরুনে লাল হয়ে গিয়েছে। কিরে, তোর গাল এত লাল কেন? আর বলো না মা, রিপা আছে না আমার বান্ধবী, ও দুষ্টুমি করে মশা মারতে গিয়ে গালে চড় মেরে দিল তাই। তনয়া যেন শাক দিয়ে কই মাছ ঢাকছে। তাই বলে এত জোরে যে গালে দাগ পড়ে যায়? ওকে আমি বকে দিয়েছি মা। রাতের বেলা তনয়া ওর বাবার সাথে বসে টিভি দেখছিল। তখনই ওর বাবার ফোনে ফোন আসলো। ওর বাবা যখন বলল আয়াত ফোন করেছে, ভয়ে তনোয়ার হাত পা ঠান্ডা হয়ে যাবার উপক্রম। না জানি কি না কি বলে বাবাকে। তনয়ার বাবা ফোনে কথা শেষ হলে বললেন, আয়াত নাকি আর তনয়াকে পড়াতে পারবে না। কেন? আয়াতেরও নাকি কিছুদিন পর পরীক্ষা। প্রাইভেট পড়ালে নাকি ওর নিজের পড়ায় অসুবিধা হয় তাই। তাহলে তনয়াকে কে পড়াবে? আয়াত নতুন টিচার ঠিক করে দিয়েছে, কলেজের টিচার, বয়স্ক একজন টিচার।
তনয়া মনে মনে ভাবছে। বেটা বজ্জাত, আমাকে এখন বয়স্ক টিচারের হাতে দেয়া হচ্ছে। তোকে আমি দেখে নিব, কবে তা নিশ্চিত বলতে পারি না, হতে পারে 5-10 বছর পর, কিন্তু দেখে অবশ্যই নিব। তারপর আর আয়াতের সাথে তনয়ার দেখা হয়নি। তারপর তনয়া আর কারোর সাথে রিলেশন তো দূরে থাক, কেউ প্রপোজ করলেও তাকে ধরে পিটাতো। তনয়া এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেল। তারপর কিছুদিন আগে এই কলেজে ভর্তি হলো। কিন্তু কপাল দুঃখে বলেন আর সুখে বলেন, প্রায় 2 বছর পর তনয়া আর আয়াতের আবার দেখা হলো। ও হ্যালো বন্ধুগণ, কল্পনা শেষ, এবার বর্তমানে ফিরে আসেন। পরের দিন তনয়া আবার কলেজে গেল। আজকে আয়াতের ক্লাস টাইমে তনয়া গিয়ে ক্লাসের পিছনের দিকটায় বসলো, আর এমন ভাবে বসলো যাতে আয়াতকে বারবার দেখতে না হয়। মানে ওর সামনের ব্রেঞ্চে লম্বা একটা ছেলে ছিল। আয়াত এসে বারবার ক্লাসের এদিক ওদিক চোখ বোলাচ্ছিল। তারপর দেখলো তনয়া ক্লাসের পিছনের দিকে নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে খাতায় আঁকিবুকি করছে। আয়াত তনয়ার ব্রেঞ্চের পাশে গিয়ে একটা কাশি দিল। আয়াতকে দেখে তনয়া তাড়াহুড়া করে দাঁড়ালো আর হাতটা সোজা বাম গালে রাখলো। তনয়ার এই অবস্থা দেখে আয়াতের খুব হাসি পেল, কিন্তু হাসিটা চেপে রেখে বলল, কি ব্যাপার তনয়া, আমি ওখানে পড়াচ্ছি আর তুমি এখানে খাতায় কি আঁকছো? খাতাটা হাতে নিয়ে দেখে তনয়া পেট মোটা একটা কার্টুন এঁকেছে। হোয়াট ইজ দিস তনয়া? সরি স্যার। শাট আপ, আমি বলছি ক্লাস টাইমে পড়ায় মনোযোগ না দিয়ে তুমি এসব কি আঁকছো? সরি স্যার। ইটস ওকে, বাট নট অ্যাগেইন। আই রিমেম্বার স্যার। দ্যাটস গুড। তারপর আয়াত আবার পড়ানো শুরু করলো, আর তনয়া মনে মনে আয়াতকে এক গাদা গালি বর্ষণ করলো। পরের দিন কলেজের ব্রেক টাইমে কয়েকজন স্টুডেন্ট মিলে ঠিক করলো অঙ্ক প্রাইভেট করবে, আর সবাই আয়াত স্যারের কাছে পড়বে বলে ঠিক করেছে। কিন্তু তনয়া বলল, তার কাছে না পড়ে অন্য কোনো টিচার দেখ না। কিন্তু সবাই মনস্থির করেছে আয়াত স্যারের কাছেই পড়বে, তাই সবাই মিলে আয়াতের কাছে গেল কথা বলতে। কিন্তু তনয়া গেল না। সবাই আয়াতকে পড়ানোর জন্য অনেক অনুরোধ করার পর আয়াত রাজি হলো, কিন্তু আয়াতের বাসায় গিয়ে পড়তে হবে। সবাই তাতে রাজি হয়ে গেল। আয়াত তখন তনয়াকে খুঁজতেছিল। তারপর ভাবলো হয়তো তনয়া ওর কাছে পড়বে না। তনয়া ভাবতে পড়তে যাবে কি যাবে না। তারপর ভাবলো, সব বন্ধুরা পড়তে পারলে আমি কেন পারবো না? আর আয়াত স্যারের প্রতি এখন আমার কোনো ফিলিংস নেই। আবার নিজেকে প্রশ্ন করলাম, সত্যি কি তার প্রতি কোনো ফিলিংস নেই? আচ্ছা, একটা পরীক্ষা করে দেখি আয়াত স্যারকে আমি আজও ভালোবাসি কিনা। চোখ বন্ধ করে কতক্ষণ থাকবো? যদি আয়াত স্যারের চেহারা দেখি তাহলে ভালোবাসি, আর না আসলে তো নাই। আমি চোখ বন্ধ করলাম কিন্তু। কিছুক্ষণ চোখ বন্ধ করার পর তনয়া কেঁপে উঠল। আরে আমি তো আয়াত স্যারকে ভুলে গিয়েছিলাম। তাহলে চোখ বন্ধ করলেই শুধু তাকে কেন দেখতেছি? আজব তো। কয়েকদিন পর থেকে সবাই আয়াতের বাসায় পড়তে গেল। সবাই আয়াতের বাসায় ঢুকে পড়ল, কিন্তু তনয়া ভিতরে যাবে কি যাবে না তা নিয়ে চিন্তা করছে। এর মধ্যে আয়াত দরজার সামনে এসে বলল, ভিতরে এলে তোমাকে খেয়ে ফেলবো না? আয়াতকে দেখেই বাম গালে হাত দেওয়া তনয়া অভ্যাসে পরিণত হয়েছে। ভিতরে ঢুকে তনয়া দেখল আয়াতের বাড়িটা বেশ সুন্দর করে সাজানো। ফাহাদ বলল, স্যার আপনি কি এখানে একা থাকেন? আরে না, বাবা মা মাসখানেকের জন্য গ্রামে গেছে, কিছুদিন পরই চলে আসবে। ও, তোমরা পাশের রুমে যাও, সেখানেই সবাইকে পড়াই। সবাই আয়াতের বাসায় আসে। তারপর বসে পড়ে যে যার মতো গল্প করে, কিন্তু তনয়া চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে থাকে। ইদানিং আয়াত খেয়াল করছে তনয়া সেই আগের তনয়া নেই। আগের সেই দুষ্টমি চাঞ্চল্য তার মাঝে আর নেই। একদম শান্ত প্রকৃতির। আয়াত তনয়ার এই রূপটা একদমই পছন্দ করে না। প্রায় 4 মাস হয়ে গেছে আয়াত এখনো তনয়াকে দুষ্টুমি করতে দেখে না। কেমন যেন হয়ে গেছে, ঠিক যেমন পানির অভাবে একটি ফুল নেতিয়ে যায়, তনয়া ঠিক তেমনি নেতিয়ে গেছে। আয়াতের মনে হচ্ছে কোথাও না কোথাও এর জন্য ওই দায়ী। তাই আয়াত ঠিক করলো তনয়ের সাথে সরাসরি কথা বলবে। তনয়া শোনো। তনয়া তখন কলেজ শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়াতের ডাকে পিছনে ফিরল। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন স্যার। এখানে না,
তুমি আজকে আমাদের বাসায় সবার যাওয়ার আধা ঘন্টা আগে যাবে যদি তুমি ফ্রি থাকো। কিন্তু স্যার, ভয় নেই, বাসায় বাবা মা সবাই আছে। বিশ্বাস না হলে আমাদের বাসার টেলিফোনে তোমার বাবাকে দিয়ে ফোন করিয়ে কনফার্ম হতে পারো। কি যে বলেন স্যার, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। ধন্যবাদ। বিকেলে কথা মতো তনয়া অনেক আগে পড়তে গেল। দরজার ডোরবেল বাজলো। দরজা আয়াতের মা খুলল। তাকে দেখেই তনয়া সালাম দিলেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে তনয়া, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো। আপনি? খুব ভালো, ভেতরে আসো। আন্টি, স্যার কোথায়? ওর রুমে আছে, তুমি বসো, আমি ওকে নিচে পাঠিয়ে দিচ্ছি। আয়াত নিতে এসে তনয়ার পাশে বসলো। স্যার কি যেন বলতে চেয়েছিলেন? তনয়া, তোমার কি কিছু হয়েছে? না তো স্যার, কিন্তু কেন? না, তুমি সেই আগের তনয়া আর নাই। কেন স্যার, আপনার এমন কেন মনে হলো? 2 বছর আগে যখন তোমাকে পড়াতাম তখন তোমার মাঝে অন্যরকম একটা চাঞ্চল্য, দুরন্তপনা আর দুষ্টুমি ছিল, কিন্তু এখন সেটা তোমার মাঝে নেই। মনে হচ্ছে তুমি সেই তনয়াকে নিজের ভিতর বন্দি করে উপরে একটা মুখোশ পরে আছো। মনে হচ্ছে নিজেকে লুকাতে চাইছো। কোথাও এটার জন্য আমি দায়ী নই তো? না স্যার, সেরকম কিছু না। আপনি প্লিজ নিজেকে দায়ী করবেন না। আর স্যার, আপনি তো আমাকে বলেছিলেন ছেলে মানুষই সব সময় চলে না। আমি তাই ফলো করছি। নিজের ছেলে মানুষটাকে ছেড়ে বুঝদার হবার চেষ্টা করছি। বুঝলাম, তুমি ম্যাচিওর হবার চেষ্টা করতেছো, কিন্তু তুমি কি খেয়াল করেছো বেশি বড় মানুষই দেখাতে গিয়ে তুমি নিজেকেই হারিয়ে ফেলেছো? ঠিক জানি না। তাহলে জানার চেষ্টা করো। এভাবে নিজের থেকে যদি দূরে চলে যাও তবে খুশি থাকতে পারবে না। দেখো তনয়া, সবার একটা অতীত থাকবেই। সেই তুলনায় তোমার অতীতটা নেহাত ছেলে মানুষই, কিন্তু তবুও সেটা মনের মাঝে দাগ কেটে যায়। তারপরও অতীতটাকে ভুলে থাকাই ভালো নয় কি? কি বললাম, বুঝলা কিছু? স্যার। তাহলে আবার আগের তনয়া হয়ে যাও, কেমন? তবে হ্যাঁ, দুষ্টমির পরিমাণ কিন্তু আগের মতো রেখো না, কারণ আমি জানি তনয়ার দুষ্টমি অন্যদের উপর কতটা ভারী পড়ে। আয়াতের কথা শুনে দুজনেই হেসে দিল। কিন্তু স্যার, আমি আবার আগের তনয়ে কিভাবে হব? সেটাও কি আমি বলে দিব? প্রশ্ন যখন আপনি তুলেছেন, উত্তরও আমাকেই দিতে হবে, বুঝলেন? ওকে ওকে, প্রথমে নিজের মাথার মধ্যে বড় হবার যে চিন্তাগুলো আছে না, সেগুলো ঝেড়ে ফেলে দাও। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, নিজের দুষ্টমিগুলো নিয়ে ভাবো আর দুষ্টমি করো। অনেক অনেক ধন্যবাদ স্যার। আর এই ম্যাচিওর হওয়ার চক্করে আমিও হাঁপিয়ে উঠেছিলাম। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। এর মধ্যে আয়াতের মা নাস্তা নিয়ে আসলেন। আন্টি, এগুলো কি দরকার ছিল? চুপ, একদম চুপ। এতদিন ধরে আমাদের বাসায় পড়তে আসিস, অথচ তোর একটু যত্নও করতে পারি না। আসলে এতগুলো ছেলেমেয়ের মধ্যে তোকে আলাদা করে দেখলে ওদের খারাপ লাগতে পারে, তাই। কিন্তু শত হলেও তুই তো নিজেদের মেয়ে। মানে? মানে তুই আয়াতের বাবার বন্ধুর মেয়ে। তোর বাবার সাথে কত বছরের পরিচয়, আর তোর মা তো প্রায় আমাদের বাসায় আসে, কিন্তু তোকে কখনো নিয়ে আসেনি। সবসময় কোনো না কোনো বাহানা বানিয়ে দিত। নে, এবার চুপচাপ খাতো। তনয়া দেখলো 2 বাটি আইসক্রিম, বাকিগুলো রেখে সেটাই নিল। আয়াত আইসক্রিমের অন্য বাটিটা নিতে যাবে, এর মধ্যে তনয়া বলল, এরকম হাত দেবেন না। কেন? ওখানে বাকি যে খাবার রাখা আছে সেটা খান। আমার আইসক্রিমের দিকে একদম নজর দেবে না। আন্টি ওটা আমাকে দিয়েছে। তুই বাটি সব একা খাবে? হ্যাঁ তো, 10 বাটি আইসক্রিমেও আবার কিচ্ছু হবে না। যান, আন্টির কাছে গিয়ে চেয়ে খান। আয়াত মুচকি হেসে দেখলো পাগলি মেয়েটা বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, কিন্তু চোখ বন্ধ করে। তার মানে দুষ্টমি শুরুটা আমাকে দিয়েই করলে? তারপর পড়াশোনা শেষে তনয়া বাড়ি গিয়ে আয়নায় সামনে দাঁড়িয়ে বলল, কোন অতীতটা ভুলবো? পাশের বাসার টিয়াকে যে চুলকানির ঔষধ লাগিয়ে নাচিয়েছিলাম, নাকি ক্লাসের স্যারের ব্রেঞ্চের নিচে চুইংগাম রেখে দিয়েছিলাম, নাকি পাশের বাসার আন্টির কাছে ফুল চুরি করেছিলাম, বিষয়টা আরো অনেক আছে। ধ্যাত, ভাল লাগে না। কাল আবার স্যারকে জিজ্ঞেস করতে হবে। পরের দিন আবার আয়াতের বাসায় গেল, কিন্তু আজ এখনো কেউ পড়তে আসেনি কেন? ডোরবেল বাজালে আয়াত দরজা খুলল। তুমি আজ পড়তে আসলা কেন? কেন স্যার? আরে আমি তো তিন্নিকে ফোন করে বলেছি আজকে পড়াবো না, সবাইকে জানিয়ে দিতে। ও, তাহলে মনে হয় আমাকে জানাতে ভুলে গেছে। কেন পারবেন না? আসলে মায়ের শরীরটা একটু খারাপ, তাই। ও, তা আমি কি আন্টিকে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, ভিতরে আসো।
তনয়া ভিতরে গিয়ে আয়াতের মায়ের সাথে দেখা করে তার অবস্থার কথা জানতে চাইল। তারপর আয়াতকে বলল, স্যার একটু কনফিউশন ছিল। হ্যাঁ বলো। শোনেন আন্টি, স্যার আমাকে কিছু অতীত ভুলে যেতে বলেছে, কিন্তু আমি ঠিক ভেবে পাচ্ছি না কোনটা ভুলবো আর কোনটা মনে রাখবো। তা অতীতগুলো কি আমাদের বলা যাবে? কেন বলা যাবে না, অবশ্যই। তারপর তনয়া শুরু করলো তার সকল দুষ্টুমির কাহিনী। শুরু করেছে তো করেছে, শেষের তো হচ্ছেই না। আর এইদিকে আয়াত আর ওর মা তনয়ের দুষ্টুমির কথা শুনে হাসতে হাসতে অবস্থা 12টা। তনয়া, এইসব কাজ তুমি করেছো? হ্যাঁ আন্টি, আরও আছে কিন্তু ঠিক মনে পড়ছে না। কিন্তু এর মধ্যে থেকে কোনটা ভুলবো আর কোনটা মনে রাখবো তাই নিয়ে কনফিউজড আছি। একটাও বলতে হবে না। আরে আপনিই তো অতীত ভুলতে বললেন। ভুল হয়েছে আমার। আমি ভুলে গেছিলাম যে তুমি তনয়া। তুমি সবসময় আমার অশ্রু আমার উপরই প্রয়োগ করো। তনয়া ঠোঁট ফুলিয়ে আয়াতের মায়ের দিকে তাকালো। তিনি তখনও হাসছেন। তোর মতো মেয়ে থাকলে তাদেরকেও সবসময় হাসি খুশি থাকবে। রিয়েলি আন্টি, এখন কেমন লাগছে আপনার? হ্যাঁ সত্যি, যা অসুস্থ ছিলাম তোর কথাই ঠিক হয়ে গিয়েছে, আর আমার এখন খুব ভালোও লাগছে। আন্টি আমি এখন উঠি, তাহলে নিজের খেয়াল রাখবেন। বাই আন্টি। আয়াত তনয়াকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবার ডাক দিল। তনয়া শোনো। জি স্যার। তুমি কালকে বলেছিলে তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু সেই বিশ্বাসের ভিত্তি বা কারণটা জানতে পারি? একটা 14-15 বছরের মেয়ে আপনাকে প্রপোজ করেছে, চাইলেই আপনি তার দুর্বলতার সুযোগ নিতে পারতেন, কিন্তু আপনি তা না করে মেয়েটাকে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছেন। বিশ্বাস করার জন্য এটাই যথেষ্ট নয় কি? স্যার আমি আপনাকে খুব শ্রদ্ধা করি। আর আয়াত মুচকি হেসে বলল, সাবধানে যেও। বাই স্যার। আয়াত তারপর দরজা আটকে ভিতরে যেতেই শুনে তনয়ার চিৎকার। আয়াত দ্রুত দরজা খুলে হতভম্ব হয়ে গেল। আয়াত দরজা খুলে দেখে তনয়া সিঁড়ির উপর আধা শোয়া আর আধা বসা অবস্থায় পড়ে আছে। আয়াত প্রথমে ভাবল তনয়া হয়তো দুষ্টুমি করতেছে, কারণ এ ধরনের দুষ্টুমি তনয়া এর আগেও কয়েকবার করেছিল। তাই বলল, তনয়া এবার আর আমাকে বোকা বানাতে পারবে না, ওঠো বলছি। তনয়া, তনয়া। কয়েকবার ডাক দিল, কিন্তু তনয়ার কোনো সাড়া শব্দ পেল না। তাই গিয়ে তনয়ার কাঁধে হাত রাখলো, আর সাথে সাথে তনয়া মাটিতে গড়িয়ে পড়ল। আয়াত হতভম্ব হয়ে গেল, কারণ তনয়ার কপালের রক্ত। দেয়ালের দিকে তাকিয়ে দেখে দেয়ালেও খানিকটা রক্ত লেগে আছে। সিঁড়িতে অনেক পানি পড়ে আছে, মনে হয় তনয়া পানিতে স্লিপ করে পড়ে গেছে। মেয়েটার মাথা ফেটে গেছে। কি যে করি আয়াত ভাবছে। আয়াত তনয়াকে কোলে তুলবে কি তুলবে না তা নিয়ে অনেকটা অস্বস্তি বোধ করছে। তারপর ভাবলো, ওসব পরে ভাববো, আগে মেয়েটাকে ভিতরে নিয়ে যাই। আয়াত তনয়াকে কোলে তুলে বলল, আরে মেয়েটাকে দেখতে তো অনেক শুকনা, কিন্তু ওজন কম করে হলেও 42 হবে। আয়াত তনয়াকে নিয়ে ওর মায়ের রুমে শোয়ালো। আরে কি হয়েছে ওর? মা মনে হয় সিঁড়ি দিয়ে স্লিপ করে পড়ে গেছে। দেখো না, মেয়েটার মাথা ফেটে গেছে। তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। হ্যাঁ মা, করছি, কিন্তু তুমি ব্যস্ত হয়ে নিজের শরীর খারাপ করো না। আয়াত ডাক্তারকে ফোন করে তনয়ার মাথার রক্তটা মুছে কিছুটা অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল, যাতে তাৎক্ষণিকভাবে রক্তটা থেমে যায়। তারপরে তনয়ার বাবা মাকে ফোন করে আসতে বলল। তনয়া তখনও অজ্ঞান। তাদের ফোন করার পর আয়াত তনয়ার চোখে মুখে পানির ঝাপটা দিল। তনয়া চোখ খুলে দেখে আয়াত আর আয়াতের মাও ওর সামনে বসে আছে। এই মেয়ে পড়ে গেলে কিভাবে? কোন ব্যাককেল যেন সিঁড়িতে পানি ফেলেছে। দেখেছি, কিন্তু কে সেটা জানি না। তাহলে তাড়াতাড়ি জানেন। তার অবস্থা আমি 12টা বাজাবো। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। আর কোথাও ব্যথা পাইছো? হ্যাঁ, পায়ে খুব ব্যথা করছে, মনে হয় মচকে গেছে। আয়াত তনোয়ার পায়ে হাত দিয়ে পাটা দেখছে। স্যার কি করছেন? প্লিজ পায়ে হাত দেবেন না, আপনি আমার শিক্ষক। চুপ, একদম চুপ। আয়াত তারপর দেখলো আসলেই তনয়ার ডান পায়ের উপরের পাতা অনেকটা ফুলে গেছে। আয়াত ভালো মতো দেখছে আর মনে মনে ভাবছে কোনো মানুষের পা এত সুন্দর হতে পারে। তারপর বলল, কপাল ভালো ভাঙিনি, তবে মচকে গেছে। ডাক্তার এখনই চলে আসবে। কিছুক্ষণ পর ডাক্তার আর তনয়ার বাবা মা একসাথে এলো। ডাক্তার তনয়ার মাথায় ভালো করে ব্যান্ডেজ করে দিল। পায়ে লিকো প্লাস্টার পেঁচিয়ে দিয়ে বলল, সপ্তাহখানিক বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তারপর একটা ইনজেকশন বের করলো। ডক্টর, ইনজেকশন কার জন্য? কেন,
তোমার জন্য পেইনকিলারের কাজ করবে আর সেপটিক হবে না। না। বলে একটা চিৎকার দিল। ওর চিৎকার শুনে সবাই কানে হাত দিল, আর আয়াত তাড়াতাড়ি তনয়ের মুখটা চেপে ধরলো। চুপ চুপ, কানের পোকা বের করে দিল। আমি একদম ইঞ্জেকশন দিব না। অত বড় সুচ আমার গায়ে ফোটাবে? নো চান্স। ঠিক আছে, দেওয়ার দরকার নাই। আচ্ছা তনয়া, একটা কথা বলো তো, তোমার তো অনেক রকমের ফুল গাছ ছিল, এখনো কি আছে নাকি? স্যার, আপনার মনে আছে? কেন মনে থাকবে না? অনেক সুন্দর তোমার বাগানটা। এখন তো আগের থেকেও বেশি ফুল আছে। জানেন স্যার, 12 রকমের ক্যাকটাস গাছ আছে আমার। আচ্ছা, তা আমাকে কিছু ফুল গাছ দিবা? হ্যাঁ অবশ্যই স্যার। ডাক্তার হয়েছে? হ্যাঁ। তনয়া তাকিয়ে দেখে ডাক্তারের ইঞ্জেকশন দেওয়া শেষ। তনয়া বুঝলো আয়াত কেন ফুল গাছের প্রসঙ্গ তুলেছে। স্যার, আপনি খুব বাজে। আমি জানি। কয়েকদিনে ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়ে গেলাম। আর হ্যাঁ, 2 দিন জ্বর থাকতে পারে। তারপর তনয়ার বাবা মা আয়াতের বাবা মায়ের সাথে কথা বলতে থাকে, আর আয়াত আর তনয়া অনেক কথা বলল। তনয়ার দুষ্টুমি ভরা কথাগুলো শুনে আয়াত মুগ্ধ নয়নে তনয়ার দিকে তাকিয়ে থাকে। তনয়ার চোখে চোখ পড়তেই আবার চোখ সরিয়ে নিত। এদিকে সন্ধ্যা পেরিয়ে গেল। আমাদের যে এখন উঠতে হবে। আরে থাক না আজকে। না রে, পরে একদিন। আজকে তনয়ার এ অবস্থা, তাই বাড়ি যাওয়াটাই বেটার। তাহলে আজকে উঠি। কিন্তু তনয়া তো হাঁটতেই পারে না, ও 3 তলা থেকে কিভাবে নামবে? আয়াতের বাড়িটা 3 তলা, নিচের 2 তলা ভাড়া দেওয়া, 3 তলায় ওরা থাকে, তাই 3 তলার ডুপ্লেক্স করা। সমস্যা নেই, আয়াত নামিয়ে দেবে। তনয়ের বাবা মা সবাই নিচের দিকে নামছে, সাথে আয়াতের বাবা মাও। কি ম্যাডাম রেডি? কিসের জন্য? আয়াত কোনো কথা না বলে তনয়াকে কোলে তুলে নিল। তনয়া হতভম্ব হয়ে গেল, আর প্রথমবার আয়াতের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল। ওর শরীরের প্রত্যেকটি পশম দাঁড়িয়ে গেল। কোনো কথা যেন মুখ থেকে বেরই হচ্ছে না, চুপচাপ চোখ বন্ধ করে আছে। আর আয়াত ওকে নিয়ে নিচে নামছে, কিন্তু এক ধ্যানে তনয়ার দিকে তাকিয়ে দেখছে আর ভাবছে, কি নিষ্পাপ মুখ। আল্লাহ ঠিক কতটা যত্ন করে বানালে মানুষ এতটা সুন্দর আর মায়াবী হয়। তনয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই মুচকি হেসে ফেলল। তনয়া শোনো। তনয়া চোখ মেলে বলল, জি। তোমার হাতটা আমার কাঁধে রাখলে ভালো হতো, তোমার যা ওজন। তনয়ার রাগান্বিত চোখে আয়াতের দিকে তাকিয়ে হাতটা আয়াতের কাঁধে রাখলো, আর আয়াতের চোখের দিকে তাকাতেই অজানা এক আবেশে হারিয়ে গেল। তনয়া মনে মনে বলল, আরেকটা চান্স নেব নাকি স্যারকে ভালোবাসার? সাথে চটটার কথা মনে পড়ল, আর তনয়া হাতটা ওর বা গালে চলে গেল। আয়াত সেটা খেয়াল করে বলল, এই মেয়ে, তুমি আমাকে দেখলে সবসময় গালে হাত দাও কেন? এমন ভাব করছেন যেন কিচ্ছু জানেন না। আয়াত তা দেখে হেসে দিল। তনয়া দেখল ওরা নিচে নেমে প্রায় গাড়ির কাছে পৌঁছে গেল। তনয়া বলল, ইস, 3 তলা না হয়ে 10 তলা হলে ভালো হতো। তনয়াকে গাড়িতে পৌঁছে দিয়ে আয়াত মনে মনে কি যেন ভেবে মুচকি হাসি দিল। তনয়া চলে গেল। সেদিন রাতে তনয়ার ভীষণ জ্বর আসলো। পরের 2 দিন তনয়াকে ক্লাসে না দেখে আয়াত একেবারে অস্থির হয়ে গেছে। ফোনে অবশ্য খবর নিয়েছিল, তাই ভাবলো আজ তনয়াকে দেখতে যাবে। সেদিন বিকালে আয়াত আর আয়াতের মা তনয়াদের বাড়ি গেল। প্রায় 2 বছর পর আয়াত তনয়াদের বাড়ি আসলো। বাড়ির চারপাশে তাকিয়ে মনে মনে বলছে, মেয়েটা সত্যি বলেছে, ওর ফুলের বাগানটা আগের থেকে অনেক বড় করেছে। নিজে যেরকম ফুলের মতো দেখতে, তেমনি তার ফুলের শখ। আয়াতকে দেখে তো তনয়ার মা খুব খুশি। আয়াত তাকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে বলল, আন্টি, তনয়া কেমন আছে? আরে বলো না, 2 দিন জ্বরের কারণে ছোট বাচ্চাদের মতন জ্বালাচ্ছে। আর সারাদিন কিচ্ছু খাওয়াতে পারিনি, দেখো এখনো ঘাপটি মেরে শুয়ে আছে। আন্টি কিছু মনে না করলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আরে এটা মনে করার কি আছে, এই নাও খাবার। তনয়া রুমেই আছে। আয়াত আস্তে করে রুমে ঢুকে দেখে তনয়া বাচ্চা মেয়েদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়াত তনয়ার রুমের দিকে তাকিয়ে হেসে দিল। বাচ্চাদের মতো সারা রুমে কার্টুন পিক লাগানো, টম অ্যান্ড জেরি থেকে শুরু করে রূপাঞ্চেল, সবার পিক আছে। আয়াত তনয়ার দিকে তাকিয়ে ভাবছে, আসলেই 2 দিনের জ্বরে মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে, চোখ দুটো বসে গেছে,
মুখটা শুষ্ক হয়ে গেছে আর চুলগুলো এলোমেলো। তনয়া, তনয়া। তনয়া আয়াতের ডাক শুনে চোখ মেলে তাকালো। আয়াতকে দেখে যেন তনয়ার চোখে মুখে খুশি ফুটে উঠল। স্যার আপনি কেমন আছেন? আয়াত তনয়াকে উঠে বসতে সাহায্য করে, তারপর বলে, আমি তো ভালো, বাট তুমি নিজের কি অবস্থা করেছো? স্যার আমি তো ঠিক আছি। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে কতটা ঠিক আছো। এবার খাবারটা খেয়ে নাও। না, খাবার খেলে আমার বমি পায়, আর খাবারগুলো খুব তেতো। খাবার না খেলে আরো বেশি দিন অসুস্থ থাকবে। থাক, তবুও খাবো না। তুমি কি দুদিন তোমার বাগানে গেছিলা? না তো, কেন? আন্টি বলল তোমার অনেকগুলো গাছ চুরি হয়ে গেছে। কি? তাই তো বলি, খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গাছের খেয়াল রাখো। দিন তাড়াতাড়ি খাই, আমার গাছ। বলে মুখ ভার করে খাচ্ছে। আয়াত সেটা দেখে মুখ টিপে টিপে হাসছে। তারপর তনয়া আয়াতের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলো। কিছুক্ষণ পর তারা চলে গেলেন। তনয়ার সুস্থ হতে প্রায় 10 দিন সময় লাগলো। এই 10 দিন আয়াত ক্লাসে তেমন কোনো মনোযোগ দিতে পারলো না। তনয়াকে খুব মিস করত, কিন্তু কেন সেটা সে নিজেও ভেবে পাচ্ছিল না। তনয়া এখন নিয়মিত কলেজে আসে। দিন চলে যাচ্ছে আর তনয়া আর আয়াতের সম্পর্কটা আগের থেকে অনেকটা কাছে এসেছে। খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে দুজনার। তারপর তনয়ার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হলো, আর পরীক্ষা খুব ভালোভাবেও হয়ে গেল। একদিন তনয়া বন্ধুদের সাথে একটু রেস্টুরেন্টে গেল। সেখানে আয়াতের জিএফ লিমাকে দেখলো, কার সাথে যেন কথা বলছে। তনয়া লিমাকে প্রথম দেখে চিনে ফেলল। তারপর মনে মনে বলল, কি করে ভুলবো এই শয়তানিকে? আমার অঙ্ক স্যারকে আমার কাছে থেকে চুরি করে নিয়ে গেল। চুন্নি কোথাকার? কিন্তু চুন্নিটার সাথে কে? আয়াত স্যারের মতো তো লাগছে না। যাই একটু দেখে আসি আর জ্বালিয়েও আসি। তনয়া ওর বন্ধুদের বলল। তোরা খাবার অর্ডার দে, আমি এক্ষুনি আসতেছি। তনয়া লিমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, হাই লিমা আপু। হাই। আমাকে চিনতে পেরেছেন? কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, তুমি তনয়া না? জি আপু, কেমন আছেন? ভালো, তুমি? জি ভালো। তারপর তনয়া লিমার পাশে বসা লোকটির দিকে তাকালো। না, এ তো আয়াত স্যার নয়। তাহলে কে? একবার জানতে চাইবো। না থাক, যদি কিছু মনে করে আবার জিজ্ঞেস না করলে যে কনফিউশন থেকে যাবে। কি করি? তা এখানে কি করতে? বন্ধুদের সাথে। আচ্ছা আপু, আপনার সাথে ইনি কে? উনি আমার। কথাটা বলতে যাবে এরই মধ্যে লিমাকে কে যেন ফোন করলো। লিমা ফোনটা রিসিভ করেই বলল, হ্যাঁ আয়াত, বল। আর কথা বলতে বলতে একটু দূরে চলে গেল। তনয়া বুঝলো ফোনটা আয়াত করেছে, তাই কিছু না বলে মন খারাপ করে বন্ধুদের কাছে এসে বলল, মা ফোন করেছিল, এখনই বাসায় যেতে বললো। তোরা আড্ডা দে, আমি পরে একদিন তোদের সাথে আড্ডা দিব। কেমন কথা তো না? না রে, মনে হয় জরুরি, নয়তো মা এভাবে কখনো ডাকে না। যাই, বাই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রিস্কা না নিয়ে সোজা হাঁটা ধরলো। আজ কেন যেন তনুর খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাবে। ভীষণ কান্না পাচ্ছে। কেন আমি আয়াত স্যারকে ভালোবাসলাম, আর কেনই বা এতটা কষ্ট হচ্ছে? এদিকে লিমার ফোনে কথা বলা শেষ হলে তনয়াকে খুঁজতে খুঁজতে ওর বন্ধুদের কাছে গিয়ে তনয়ার কথা জানতে চাইলো। তারপর ওকে না পেয়ে নেহার কাছ থেকে তনয়ার ফোন নাম্বার নেয় এবং লিমারটা নেহার কাছে দিয়ে আসে আর বলে অবশ্যই যেন ফোন করে। এদিকে তনয়া হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছে চলে আসে। ওদের বাড়ি থেকে কিছু দূরে ছোট্ট একটা পার্ক। এই সেই পার্ক যেখানে দাঁড়িয়ে আয়াত ওকে চড় মেরেছিল। এখানে বিকালে অনেকে ব্যায়াম করে, কেউ গল্পগুজব করে। তনয়া পার্কে ঢুকে নদীর ধারে একটা ব্রেঞ্চে বসলো। কেন যেন খুব কান্না পাচ্ছে আর মনে মনে নিজে নিজে বলছে, স্যারের কাছে আমার ভালোবাসাটা নেহাত ছেলে মানুষই ছাড়া আর কিছু না। কিন্তু আমার কাছে কেন সেটা মনে হয় না। আমার ছেলে মানুষই মনের মধ্যে যে ছোট্ট একটা ভালোবাসার মতো হৃদয় আছে, সেটা কি স্যার দেখতে পায় না, নাকি বুঝতে পারে না? পারবে বা কি করে? স্যার তো আমায় না, লিমাকে ভালোবাসে। এদিকে তনয়ার ফোনটা বেজেই চলেছে। ফোনে অচেনা নাম্বার দেখে রিসিভ করলো না, কিন্তু বারবার রিং হচ্ছে বলে তাই এবার রিসিভ করলো। এপাশ থেকে বলল, হ্যালো তনয়া, আমি লিমা। তনয়া চমকে উঠলো আর ভাবছে, এই চুন্নি কেন আমাকে ফোন করলো?
তারপর বলল, হ্যাঁ বলুন আপু। তনয়া তুমি কোথায়? পার্কে বসে আছি। কোন পার্ক? যে পার্কে বসে আপনার বয়ফ্রেন্ড আমাকে চড় মেরেছিল। ওখানেই বসো, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। তনয়া কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। তনয়া ভাবছে উনি কেন এখানে আসবে। কিছুক্ষণের মধ্যেই লিমা চলে আসলো। হ্যাঁ আপু বলেন, কি বলবেন? তুমি কিছু না বলে চলে আসলে কেন? এমনিতেই ভালো লাগতেছিল না আপু। ভালো লাগছিল না নাকি আয়াত আমাকে ফোন করেছিল তাই? তনয়া অবাক চোখে লিমার দিকে তাকালো। তেমন কিছু না। সুইটার, তোমার বয়সটা আমিও পেরিয়ে এসেছি, সো আমার কাছে লুকিয়ে লাভ নেই ডিয়ার। আচ্ছা, তুমি তখন জানতে চাইলে না আমার পাশের লোকটাকে? হি ইজ মাই হাজবেন্ড। তনয়া অবাক চোখে লিমার দিকে তাকিয়ে বলল, কি তাহলে আয়াত স্যার যে সেদিন বললো? ওটা আয়াত সেদিন তোমাকে শোনানোর জন্য বলেছিল, যাতে তুমি পাগলামি না করো। তাহলে তার সাথে আপনার সম্পর্ক কি? আয়াত আমার খালাতো ভাই, আমরা দুজন একই বয়সে এক ক্লাসে পড়ি, যার কারণে আমরা খুব ভালো বন্ধু। শুধু বন্ধু, অন্য কিছু না, বুঝলা পাগলি মেয়ে? তাহলে আয়াত স্যার সেদিন মিথ্যে কথা বললো কেন? সেটা ঠিক। সেই দিন তুমি যাবার পর আমি আয়াতকে একই প্রশ্ন করেছিলাম, আর ও বলেছিল ওর একটা অনেক বড় সমস্যা আছে, যার কারণে চাইলেও ও তোমার সাথে রিলেশনে জড়াতে পারবে না। কিন্তু একটা বিষয় কি জানো, যখনই আয়াতের সাথে কথা বলি, আয়াত যদি 10টা কথা বলে, তার 9টা কথাই তোমাকে নিয়ে বলে। তনয় এরকম ওরকম সেরকম আর কত কত কথা, মনে হয় যেন তুমি ওর নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে গেছো। তাহলে আমাকে বলে না কেন? সেদিন আমি আয়াতকে বললাম যে আয়াত, তোর প্রত্যেকটা কথাই আমি তনয়ার জন্য গভীর ভালোবাসা অনুভব করি, আর যত দূর জানি তনয়া তোকে পাগলের মতো ভালোবাসে। তাহলে তুই মেয়েটাকে বলে দে, মেয়েটাকে আর কষ্ট দিস না। আয়াত তখন কি বলল জানো? তনয়া তখন কাঁদতে কান্নার স্বরে ফুপিয়ে ফুপিয়ে বলল, কি বলছে? আয়াত বলল, সেটা সম্ভব না রে লিমো, তাহলে সব সম্পর্কগুলো অগোছালো হয়ে যাবে। আমি একটা সম্পর্কের জন্য অন্যগুলো ভাঙতে পারবো না। হ্যাঁ, আমি তনয়াকে। তারপর আর কিছু বলিনি। আমার জন্য কেন অন্য সম্পর্ক ভেঙে যাবে? আমি কি এতটা খারাপ? আর তার কি এমন সমস্যা যার কারণে আমার সাথে এমন করছে? সেটা আমি জানি না রে, অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু সববারই ব্যর্থ হয়েছি। এখন তুমি চেষ্টা করে দেখতে পারো। তনয়া অঝরে কাঁদছে। এই পাগলি মেয়ে, প্লিজ কেঁদো না। দেখো, আমি তোমাকে এই কথাগুলো আগে বলতে পারতাম, কিন্তু তুমি তখন খুব ছোট ছিলা। আর তারপর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমি চট্টগ্রাম ছিলাম, তখন চেয়েও তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। সরি আপু। কেন? আয়াত স্যারের গার্লফ্রেন্ড ভেবে তোমাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম। লিমা তনয়ার কথা শুনে হেসে ফেলল আর বলল, পাগলি মেয়ে, ইটস ওকে। আচ্ছা শোনো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। দেখবে আল্লাহ চাইলে তুমি তোমার অঙ্ক টিচারকে পেয়ে যাবে। যদি আল্লাহ না চায়? তাহলে পাবে না। লিমার কথা শুনে তনয়া ভ্যা ভ্যা করে বাচ্চাদের মতো কেঁদে ফেলল। প্লিজ এইভাবে কেঁদো না। আয়াত কিন্তু শিশকাতুনি মেয়েদের একদম পছন্দ করে না। তনয়ার সাথে কান্না থামিয়ে ফেলল আর ফোপাচ্ছে। সেটা দেখে লিমা হেসে বলল, এই পিছি মেয়েটার মনে অঙ্ক টিচার মানে আয়াতের জন্য এত ভালোবাসা লুকিয়ে আছে। আচ্ছা শোনো, আয়াত 10 মিনিটের মধ্যে এখানে আসবে। কেন? আমি আসতে বলেছি। কেন? তুই সত্যি মাথা মোটা। আমি এখন চলে যাব, তারপর আয়াতকে ফোন করে বলে দেব জরুরি কাজে চলে গেছি, তখন তোরা গল্প করিস। তনয়ার লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ও বাবা, এই মেয়ে তো লজ্জাও পায়। ধন্যবাদ আপু, বলে লিমাকে জড়িয়ে ধরল। শোন, রোজ ফোন করবি আমাকে। আর শোন, আমি তোকে যা বললাম আয়াতকে বলবি না। ভালো থাকিস, বাই। তুমিও ভালো থেকো, বাই। লিমা চলে গেল।
তার কিছুক্ষণ পর আয়াত আসলো। আয়াত এসে লিমাকে না পেয়ে চলে যাবে এমন সময় দেখলো তনয়া চুপচাপ বসে কাঁদছে। তনয়া, তুমি এখানে? আয়াতকে দেখে তনয়ার আরো বেশি কান্না এসে গেল। তাই কোনো কিছু না ভেবেই আয়াতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে গেল ঘটনাটিতে, কিন্তু ও তনয়ার কান্না দেখে ওর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তারপর বলল, কি হয়েছে তনয়া? কেউ কিছু বলেছে? প্লিজ কিছু বলো, এইভাবে কেঁদো না, প্লিজ কিছু বলো। তনয় কিছু বলছে না, শুধু আয়াতকে জড়িয়ে ধরে কান্না করছে। আয়াত ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, প্লিজ কিছু তো বলো তনয়া। তনয়া নিজেকে আয়াতের থেকে ছাড়িয়ে কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। আয়াত বোকার মতো ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। পরে কয়েকবার তনয়ার কাছে এই বিষয়ে আয়াত জানতে চেয়েছে, কিন্তু সব সময় তনয়া ব্যাপারটা এড়িয়ে গেছে। 3 মাস পর ঠাস আজ আয়াত তনয়াকে সর্বসম্মুখে আবারও একটা চড় মারল। কিন্তু কেন? আয়াত পার্কে বসে আবার তনয়াকে একটা চড় মারল। পার্কের অনেক লোক তাকিয়ে আছে এই অবস্থা দেখে। তনয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওর চোখ থেকে অশ্রুর নদী বইছে না, কিন্তু খুশিতে চোখ দুটো ছলছল করছে। আয়াত ওকে চড় মেরে কিছু দূর গিয়ে নিজের হাতে সজোরে একটা আঘাত করল। তনয়া দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে বলল, মাথা ঠিক আছে আপনার? আয়াত কোনো কথা না বলে তনয়াকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তনয়া হতবাক হয়ে গেল। তনয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ আয়াত ওকে এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। তনয়া চেষ্টা করে নিজেকে ছাড়াতে পারছে না। নেহা আর নয়ন, তনয়ার ক্লাসমেট, ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, কারণ ওদের প্ল্যান কাজে দিয়েছে। প্ল্যানটা কি? চলুন 3 মাস আগে। লিমার সাথে কথা বলার পর তনয়া অনেকবার বিভিন্নভাবে আয়াতের সমস্যাটা জানতে চেষ্টা করেছে, কিন্তু সব সময় ব্যর্থ হয়েছে। তাই ভাবলো, আয়াত স্যার যেমন লিমার নাম করে আমাকে খেপিয়েছে, তেমন কিছু করলে কেমন হয়? তাই নেহার সাথে কথা বলল, কারণ নেহা তনয়ার বিষয়ে প্রায় সব কথাই জানে। তাই নেহা বলল, সেটা ঠিক হবে, তুই অন্য কারোর সাথে রিলেশন করিস, শুনলে আয়াত স্যারের ভীষণ হিংসা হবে। কিন্তু নকল বয়ফ্রেন্ড কোথায় পাবো? এক কাজ কর, আমার বয়ফ্রেন্ড মানে নয়নকে কয়েকদিনের জন্য ধার নে। আর আমার আর নয়নের সম্পর্কের কথা তো তেমন কেউ জানে না, তাই সন্দেহ হবে না। নয়নকে আমি বুঝিয়ে বলবো, শুধু দুজন আয়াত স্যারের সামনে হেসে হেসে কথা বলবি, আর কিছু করবি না। কিন্তু নয়ন কিন্তু আমার মনে রাখিস। চুপ, আমার টেস্ট অত খারাপ না যে অন্যের ইউজ করা জিনিস নিজে ব্যবহার করব। আমার জন্য তো আমার অঙ্ক টিচারই ঠিক আছে। পরের দিন থেকে প্ল্যান মতো কাজ করা শুরু করলো। আয়াত ক্লাসে আসলে তনয়া নয়নের সাথে কথা বলতো, হাসাহাসি করতো। কলেজ থেকে প্রায় একসাথে যেত, এমনকি আয়াতের বাসায় গিয়েও দুজন একসাথে বসতো, কথা বলতো। আয়াত সেগুলো নোটিস করত আর ভীষণ রাগী চোখে তনয়ার দিকে তাকাতো। তনয়া সেগুলো দেখে মনে মনে হাসতো আর বলতো, আমাকে কষ্ট দেয়া না, এবার দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। তো সেদিন আয়াত পার্কে আসবে সেটা তনয়া জানতো, তাই আগে থেকে নয়নের সাথে পার্কে গিয়ে বসে বসে কথা বলছে আর জোরে জোরে হাসছে। সেটা দেখে আয়াতের পা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে গেল। সাথে সাথে গিয়ে তনয়ার সামনে দাঁড়ালো। তনয়ার হাতটা টান দিয়ে দাঁড় করিয়ে ঠাস। আয়াত এখনো তনয়াকে জড়িয়ে ধরে আছে। তনয়াও এখন নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে না। আয়াতের বুকে কান পেতে ওর হৃদয়ের আওয়াজটা শোনার চেষ্টা করছে। চোখ বন্ধ করে অনুভব করছে ওর হৃদয়ের আওয়াজটা। হঠাৎ কি এমন মনে করে আয়াত তনয়াকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইলো। এবার তনয়া আয়াতের হাতটা টেনে ধরলো। দাঁড়ান। আয়াত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যখন তখন আমাকে চড় মারবেন, আবার জড়িয়ে ধরবেন। আমার গালটা কি বাংলা লিঙ্ক নামে পাইছেন? চড় মারলেন তো মারলেন, তারপর টানা 10 মিনিট জড়িয়ে ধরে রাখলেন। দেখেন লোকজন কেমন করে তাকিয়ে আছে। আপনার সমস্যাটা কি বলবেন? কোনো সমস্যা নাই, আমার কাজ আছে। যতই কাজ থাকুক, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাধ্য, 100 বার বাধ্য। তনয়া আয়াতের হাতটা ধরে টেনে নিয়ে নদীর পাড়ে নিরিবিলি একটা জায়গায় নিয়ে বলল, স্যার, আমি জানি আপনি আমাকে
কিন্তু আপনি কেন আমায় ইগনোর করছেন সেটা বলবেন প্লিজ। আর হ্যাঁ, নয়নের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতদিন যা দেখছেন সবটাই আপনাকে রাগানোর জন্য। আয়াত অবাক চোখে তনয়ার দিকে তাকিয়ে বলল, তনয়া, তোমার বয়স কত? হ্যাঁ, আপনার তো অন্য কিছু বলার কথা। আগে বলো, তারপর বলছি। 17 বছর। 18 বছর হতে কতদিন বাকি? এইচএসসি পরীক্ষার বাকি তো প্রায় 5 মাস, আর পরীক্ষার মধ্যেই 18তে পা দিব। তোমার প্রশ্নের জবাবগুলো আমি তোমার এইচএসসি পরীক্ষার পর দিব, কিন্তু তার আগে তোমাকে আমাকে একটা ওয়াদা করতে হবে। কি ওয়াদা? তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। যদি তা না করো তাহলে আর আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। ওকে, ডান। তনয়া পরের দিন থেকে কলেজে যেত। আয়াত ক্লাস করাতো, কিন্তু তনয়ার দিকে তাকাতো না পর্যন্ত। তনয়ার মনে মনে খুব অভিমান হতো আয়াতের উপর। এমনকি আয়াতদের বাসায় পড়তে গেলেও আয়াত চুপচাপ পড়াতো, কিন্তু সহজে তনয়ার দিকে তাকাতো না। আয়াতের এমন আচরণে তনয়া খুব কষ্ট লাগতো। আয়াতের এভাবে ইগনোর করাটা তনয়া মেনে নিতে পারছিল না। কয়েক মাস মাত্র বাকি পরীক্ষার, তাই কলেজ কমিটি আর স্যারেরা মিলে সিদ্ধান্ত নিল সব পরীক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে ঘুরতে যাবে। যেহেতু সব টিচার যাবে তাই আয়াতও তাদের সাথে যাবে। তনয়া সেটা শুনে ভাবলো, আমি গেলে হয়তো স্যার ঠিকমতো এনজয় করতে পারবে না, তার থেকে আমার না যাওয়াই বেটার হবে। তাই ওর বন্ধুদের বলল ও যাবে না। নেহা সেটা আয়াতকে বলে দেয়। পরের দিন আয়াত ক্লাসে এসে বলে, স্টুডেন্ট, এটা একটা শিক্ষা সফর। আমার মতে এখানে সবার যাওয়া উচিত। কেউ নিজের ব্যক্তিগত সমস্যা এটার মধ্যে টেনে না আনলেই বোধহয় ভালো হবে। তনয়া বুঝলো আয়াত কথাগুলো ইনডিরেক্টলি তনয়াকেই বলছে। তনয়া তারপর কি ভেবে যেন যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আগে আয়াত যতটা তনয়াকে ইগনোর করত, তনয়া এখন তার থেকে 3 গুণ বেশি আয়াতকে ইগনোর করে। এসব করতে তনয়ার কষ্ট হয়, খুব কষ্ট লাগে, কিন্তু তবুও আয়াতের উপর রাগ দেখিয়ে কাজগুলো করে। আজ ওরা সবাই শিক্ষা সফরে যাচ্ছে। 3টা বাস, প্রত্যেক বাসেই টিচার আছে। কপাল গুনে আয়াত তনয়ার বাসেই উঠল এবং নেহা বুদ্ধি খাটিয়ে আয়াতকে তনয়ার পাশে বসিয়ে দিল। তনয়া সেটা দেখে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। বাসটা সাই সাই চলছে। প্রায় 14 থেকে 16 ঘন্টা বাসে থাকা লাগবে। যদিও বাস মাঝে মাঝে পথে থামবে, কিন্তু তবুও তনয়ার বাসে চড়ার তেমন অভ্যাস নাই। আর তাছাড়া তনয়ার বেশিক্ষণ জার্নি করলে বমি পায়, তাই তনয়া ব্যাগে বমির মাথা ব্যথার ওষুধ নিয়েছিল, কিন্তু বোকার মতো সেগুলো হ্যান্ডব্যাগে না নিয়ে জামা কাপড়ের ব্যাগে রেখে দিয়েছে, যেটা বাসের বক্সে রাখা হয়েছে। বাস চলার ঘন্টা 3 মধ্যেই তনয়ার মাথা ব্যথা শুরু হলো, সাথে মাথাও ঘুরছে, বমিও পাচ্ছে, কিন্তু খুব কষ্টে তনয়া সেটা আটকানোর বৃথা চেষ্টা করছে। আয়াত তনয়ার দিকে তাকিয়ে বুঝলো ওর খুব কষ্ট হচ্ছে, কারণ ইতিমধ্যে তনয়ার চোখ মুখ শুকিয়ে গেছে। আজ প্রায় 2 মাস পর আয়াত তনয়ার সাথে ঠিকমতো কথা বলছে। তনয়া, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তনয়া মাথা নাড়িয়ে বলল, না। দেখো তনয়া, কোনো সমস্যা হলে না বলে কিভাবে বুঝবো? মাথা। এটুকু বলার সাথে সাথে বমি করে দিল। আর কোনো কথা বলতে পারছে না, শুধু বমি করাটাকে থামানোর বৃথা চেষ্টা করছে। আয়াত সাথে সাথে ড্রাইভারকে বাস থামাতে বলল। ড্রাইভার বাস থামানোর পর আয়াত তনয়াকে রাস্তার ধারে বসিয়ে পানি দিল। তনয়ার বমি করা দেখে কোনো বন্ধুই ওর কাছে আসলো না, কারণ ব্যাপারটা স্বাভাবিক। মানুষ বমি জিনিসটাকে বড্ড অস্বস্তিকর বিষয় ভাবে, কিন্তু আয়াত তনয়ার কাছে গিয়ে ওর পিঠে হালকাভাবে হাত বুলিয়ে দিচ্ছিল, ওকে পানি খাইয়ে দিল, ওর মুখটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিল। তনয়া অপলক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে ভাবছে, লোকটার প্রত্যেকটা কাজে আমার প্রতি ভালোবাসার অনুভূতি পাই, কিন্তু কেন আমাকে নিজের থেকে এত দূরে রাখে? কি তার সেই সমস্যা? তারপর তনয়াকে ঔষধ খাইয়ে সবাই আবার বাসে ওঠে। বমি করার পর তনয়া অনেকটা ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে তনয়া কিছু দূর যেতেই ঘুমিয়ে পড়ে। বাসের প্রায় সবাই অনেক হই হুল্লার করার কারণে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আয়াত দেখলো তনয়ার মাথাটা বারবার নিচের দিকে পড়ে যাচ্ছিল, যেমন ঘুমের মাঝে মানুষের হয় আর কি। তাই আয়াত নিজের হাতটা তনয়ার কাঁধে রেখে তনয়ার মাথাটাকে নিজের কাঁধে রাখলো। আয়াত অপলক দৃষ্টিতে তনয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ইস, যদি সারা জীবনের মতো তোমাকে এভাবে রাখতে পারতাম।
কিন্তু হয়তো আমার ভাগ্যে তোমাকে পাওয়াটা নাই। তোমাকে পেলে হয়তো জীবনে কোনো চাওয়া থাকতো না, কিন্তু বিবেকের কাছে আবেগ আর সমস্ত চাওয়া সবসময় পরাজিত। আমি জানি তোমাকে ভালোবাসাটা আমার তুচ্ছ আবেগ না, কিন্তু সত্যিকারের ভালোবাসাটাও এক ধরনের তীব্র আবেগ। খুব ইচ্ছা করে এই পিচ্চি তনয়াটাকে আমার হৃদয় খাঁচায় সারা জীবনের জন্য বন্দি করে রাখি, কিন্তু আমি জানি হয়তো তা সম্ভব না। আমি তোমাকে আমার সমস্যার কথাগুলো বললে হয়তো তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, কারণ কষ্ট সহ্য করার বয়সটা যে তোমার এখনো হয়নি। আয়াত তনয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তনয়ার ঘুম ভাঙে, কিন্তু তনয়ার মনে হচ্ছে কারো হৃদয়ের মাঝে আছে ও। মাথাটা হালকা ওঠাতেই দেখে আয়াতের কাঁধে ওর মাথাটা রাখা। নিজের অজান্তেই তনয়ার মুখে হাসি ফুটে উঠল। তনয়া ভাবছে, ভবিষ্যতে আমি আয়াত স্যারকে পাবো কিনা জানি না, তার সাথে সারা জীবন কাটাতে পারবো কিনা জানি না, কিন্তু এই যে মুহূর্তগুলো তার সাথে কাটাচ্ছি, এর থেকে সুন্দর মুহূর্ত আর আমার জীবনে আসবে কিনা আমি তাও জানি না, কিন্তু এই মুহূর্তগুলোকে আমি আমার সবটা দিয়ে উপভোগ করতে চাই। হঠাৎ রাস্তার উঁচু নিচু ঢালে বাস লাফিয়ে ওঠায় আয়াতের ঘুম ভেঙে গেল। তনয়াও অনেকটা হকচকিয়ে উঠল। তনয়া আয়াতের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে বাইরের দিকে তাকালো। তনয়া, তোমার এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটা বেটার স্যার। কিছু খাবে? না স্যার। এর মধ্যেই বাস ঢাকা পৌঁছে গেল। ঢাকার প্রায় ঘন্টাখানেক বাস থামলো। সবাই খাবারের জন্য হোটেলে ঢুকলো। সবাই যে যার মতো খাচ্ছে, কিন্তু আয়াত তনয়াকে শুধু ভাত, করলা ভাজি আর ডাল দিল। আমি এগুলো খাবো না। সেটা বললে তো হবে না, এখনো অনেকটা পথ জার্নি করতে হবে। অন্য কিছু খেলে তুমি আবার বমি করবে। দেখো, তোমাকে সাপোর্ট করতে আমিও একই খাবার খাচ্ছি। প্লিজ খাও তনয়া, নয়তো তোমার শরীর আরো খারাপ লাগবে। তনয়া আয়াতের কথা আর ফেলতে পারলো না, তাই কষ্ট হলেও খাবারটা খেয়ে নিল। তারপর আয়াত ওকে বমির আর মাথা ব্যথার ঔষধ খাওয়ালো। ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। তনয়া আর বমি করেনি। হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, তাই কোনো সমস্যা হলো না। যেহেতু রাত অনেক, সবাই খুব ক্লান্তও ছিল, তাই খেয়েই সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সবাই যে যার মতো বিচে ঘুরতে গেল। আয়াত আর তনয়ার আসার কথা শুনে লিমাও সেখানে আসলো, কারণ লিমা তো চট্টগ্রামেই থাকে। লিমাকে আয়াত তনয়ার সাথে হওয়া কথা সবটা খুলে বলল। কিন্তু আয়াত, তুই কি সত্যি ওকে ভালোবাসিস না? না। এই মিথ্যাটা না অন্য কারো কাছে বলিস, একেবারে ফ্লপ মার্কা অ্যাক্টিং। ওকে সারা জীবনের জন্য আমার করে পাওয়া মনে হয় আমার কপালে নেই রে। কি সমস্যা আয়াত, বল না প্লিজ। আয়াত, তোর আবার কোনো বড় ধরনের অসুখ করেনি তো? আরে না, সমস্যাটা তুই জানিস, হয়তো খেয়াল নেই। কি সেটা আয়াত? তুই তো আমার বড় ভাইয়া আয়নের কথা জানিস? হ্যাঁ, সে একটা মেয়েকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল বলে তোর বাবা তার সাথে কোনো সম্পর্ক রাখেনি। হ্যাঁ, কিন্তু ভাইয়া ভালোবেসে বিয়ে করেছে বলে বাবা ততটা রাগ করেনি। আসলে বাবা তার বন্ধুর এক মেয়ের সাথে ভাইয়ার বিয়ে ঠিক করেছিল, কিন্তু ভাইয়া বাবাকে কিছু না বলে বিয়ে করায় বাবার বন্ধুর তাকে অনেক অপমান করেছিল। কিন্তু বাবা তার অপমানে কতটা কষ্ট পায় নাই যতটা ভাইয়া তার কাছে সত্যি লুকিয়েছে বলে পেয়েছে। বাবা আগেই বলেছে তিনি মিথ্যাকে ঘৃণা করেন, আর তাছাড়া বাবা সবসময় আমাদের সাথে বন্ধুসুলভ ছিল, কিন্তু তবুও ভাইয়া বলেনি। তারপর থেকে বাবা ভাইয়ার সাথে কোনো সম্পর্ক রাখেনি। আমি অনেকবার চেষ্টা করেছি বাবাকে বোঝানোর, কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেননি। আসলে মানুষ একবার তীব্র কষ্ট পেলে তার মনটা পাথরের মতো হয়ে যায়, তখন শত আবেগ অনুভূতি তার মনকে ছুঁতে পারে না। বাবার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু আয়াত, তোর ভাইয়ার ভালোবাসার সাথে তোর ভালোবাসার কি সম্পর্ক? হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা লিমা, তুই কি জানিস তনয়া আমাকে ঠিক কতদিন ধরে ভালোবাসে? হ্যাঁ, প্রায় 4 বছর। না, 3 বছর 8 মাস ধরে আমি তনয়ার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। কিন্তু জানিস আমি তনয়াকে ঠিক কতদিন ধরে ভালোবাসি? ঠিক কতদিন বলতে পারবো না, তবে তনয়ার থেকে কম দিন। 4 বছর 13 দিন। কি, তুই তনয়াকে আগে থেকেই চিনতিস? হ্যাঁ, তনয়াকে আমি প্রথম দেখি আমার এক বন্ধু রবির বাসায়, আর প্রথম দেখায় তনয়ের উপর
কেমন যেন একটা অনুভূতি কাজ করা শুরু করে দিয়েছিল। রবির ছোট বোনের জন্মদিনে এসেছিল তনয়া, কারণ তনয়া রবির বোনের বান্ধবী। জানিস রবির ছোট বোনকে? কে? তনয়ার সবচেয়ে কাছের বান্ধবী নেহা। তারপর নেহার থেকেই তনয়ার সম্বন্ধে সব কিছু জানি। সব জেনে দেখলাম তনয়া আমার থেকে প্রায় 6 বছরের ছোট। আর এত ছোট বয়সী মেয়ের সাথে রিলেশন করাটা নেহাত বোকামি। আর তাছাড়া তনয়া তখন রিলেশনে জড়ালে ওর পড়ালেখায় ক্ষতি হতো, ওর ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেত। যাকে এতটা ভালোবেসে ফেলেছি তার ভবিষ্যৎ কিভাবে নষ্ট করি বল? আর তাছাড়া দুটো মানুষ যখন রিলেশনে থাকে তখন একে অপরের মাঝে কিছুদিন পর শয়তানের তাড়নায় একটা আলাদা অনুভূতি তৈরি হয়। চুম্বকের বিপরীত মেরু যেমন একে অপরকে আকর্ষণ করে, ঠিক তেমনি প্রেমিক প্রেমিকার মধ্যেও এই আকর্ষণ কাজ করে। আর তখন তারা না চাইতেও নোংরামিতে জড়িয়ে পড়ে। আমি তো ছেলে, নোংরামি করে পার পেয়ে যেতাম, কিন্তু আমার তনয়া তো ছোট, ও হয়তো সমাজের প্যাচ বুঝতে না পেরে নিজের ক্ষতি করে বসতো। তাই সবসময় তনয়ার থেকে দূরে দূরে থেকে ওকে ভালোবেসেছি। কিন্তু উপরওয়ালা বোধ হয় আমাদের নিয়ে খেলতে ভালোবাসে। আমি তনয়াকে পড়ানোর কথা শুনেই না করে দিলাম, কিন্তু বাবার কথা ফেলতে পারলাম না। কিন্তু তারপর তনয়াকে প্রথমবার পার্কে এই কারণে চড় মেরেছিলাম যে তনয়া যেন ভুল পথে পা না বাড়ায়। আমি হয়তো তনয়াকে পড়াতাম না, তাই অন্য কোনো ছেলে যাতে না পড়ায়, তাই তনয়ার জন্য আমি টিচার ঠিক করে দিলাম। তনয়াকে স্কুলে কেউ প্রপোজ করার আগেই তাকে যেভাবেই হোক তনয়ার থেকে দূরে সরিয়ে দিতাম। তনয়া হয়তো 2 বছরে আমাকে একবারও দেখেনি, কিন্তু 2 বছরের একটি দিনও আমি তনয়াকে না দেখে থাকিনি। তারপর হয়তো আমার ভাগ্যের জোরে তনয়া আমার কলেজেই ভর্তি হলো। জানিস তখন আমি কতটা খুশি ছিলাম যে রোজ তনয়াকে দেখতে পাবো। রোজ রোজ ক্লাসের সবাইকে পড়ানোর বাহানায় বারবার তনয়াকে চোরের মতো দেখতাম। কিন্তু তার কিছুদিন পরই ভাইয়া ওই ঘটনাটা ঘটালো। তারপর তনয়া যখন সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, তখন ওর অবস্থা দেখে আমার প্রচণ্ড কষ্ট হতো। তনয়া সুস্থ হওয়ার পর কয়েক মাস খুব সুন্দর ছিল। জানিস তনয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, কিন্তু সমস্যাটা হলো কয়েক মাস আগে। তারপর থেকেই আমি তনয়াকে অ্যাভয়েড করে চলতে থাকি। কি হয়েছে কয়েক মাস আগে? কয়েক মাস আগে একদিন রাতে বাবা আমায় বলল, আয়াত তোকে কিছু কথা বলবো, রাখবি? আমি বাবাকে বললাম, কেন রাখবো না বাবা, বলো কি বলবা। তোর ভাইয়া তো আমার কোনো কথা শোনেনি, আমার সম্মানের কথাও ভাবেনি, কিন্তু আমি তোকে সব থেকে বেশি ভরসা করি। তুই কি আমার বিশ্বাস রাখবি? হ্যাঁ বাবা বলো। অবশ্যই রাখবো। আমাকে ছুঁয়ে আদা কর। হ্যাঁ বাবা, এই তোমাকে ছুঁয়ে ওয়াদা করলাম, তুমি যা বলবে তাই শুনবো। এবার তো বলো। আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে এসেছি। কথাটা শুনে আয়াতের পুরো পৃথিবীটা যেন উল্টে গেল। মেয়েটা বর্তমানে বাইরে আছে, কয়েক মাস পর দেশে আসবে, তার কিছুদিন পর তোর সাথে বিয়ে দেবো তার। কিরে তুই রাজি তো, নাকি তুইও আয়ানের মতো কাউকে? আয়াত ওর বাবার কথা ভেবে নিজের ভালোবাসার কথাটা লুকিয়ে বলল, না বাবা, তেমন কিছু না, তুমি যা ভালো বোঝো তাই করো। আমি তোমার বিশ্বাস কখনো ভাঙবো না। আমি জানতাম তুই এই কথাই বলবি। এই নে মেয়েটার ছবি, ফোন নাম্বার দিবি? তার দরকার নাই বাবা, তুই যখন পছন্দ করেছো তখন ভালোই হবে। বাবার এই কথা শোনার পর থেকে আমি তনয়ার থেকে দূরে দূরে থাকতাম, কারণ যতই ওর কাছে যাব ততই ওর মায়ায় জড়িয়ে পড়ব। কিন্তু পাজি মেয়েটা আমাকে খেপানোর জন্য নয়নের সাথে কথা বলার নাটক করলো। সেটা দেখে মাথা গরম হয়ে যায়। তারপর ওকে চর মেরেছিলাম, কিন্তু ওকে চর মারায় ও যতটা না ব্যথা পেয়েছে তার থেকে শতগুণ বেশি ব্যথা আমার হৃদয়ে লেগেছে। তাই তো নিজের ভালোবাসাটাকে আড়াল করতে না পেরে ওকে পাগলের মতো জড়িয়ে ধরে রেখেছিলাম। আমি যদি তনয়াকে এসব কথা বলি মেয়েটা পাগলের মতো হয়ে যাবে, লেখাপড়ার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই তো ওকে বলেছি ওর পরীক্ষার পর ওকে সব সত্যিটা বলে দেব। কিন্তু আমি ভাবছি আমি যদি ওকে সত্যিটা বলি তাহলে তখন ওর অবস্থা কি হবে। এবার বুঝছো কি সমস্যা? গাদা গত উল্লুক, বলো তোর মাথায় কমন সেন্স বলতে কিছু আছে? তুই তোর বাবার কোনো কথা না শুনি বোকার মতো অদা করে বসলি। আরে আগে আঙ্কেলের কথাটা শুনে তো নিতি। এখন কিছু করার নেই রে। হ্যাঁ তা থাকবে কেমনে, করার পর তো তুই বন্ধ করে দিছস। আচ্ছা মেয়েটার ছবি আছে এখন তোর কাছে? হ্যাঁ আমার মোবাইলে মনে হয় আছে। দেখি। আয়াত মোবাইলটা বের করে অনেকক্ষণ খুঁজে
ছবিটা লিমাকে দেখালো। লিমা ছবিটা হাতে নিয়ে বলল, এই জন্যই। আরে তনয়া তো এর থেকেও 1000 গুণ বেশি সুন্দরী। তনয়ার সামনে তো এটা চা কম পানি লাগবে। আচ্ছা, মেয়েটার সাথে কথা বলেছিস? তোর মাথা ঠিক আছে না? তোর ওপর যা রাগ হচ্ছে না, আমি যদি তনয়ার জায়গায় থাকতাম তবে তোকে মেরে ওই সমুদ্রেই ফেলে দিতাম। জানিস, যখন বললি তোর বাবার বন্ধুর মেয়ে, এক মুহূর্তেই মনে হয়েছিল মেয়েটা তনয়া। কিন্তু সব ধারণা সবটা ঠিক হয় না রে। জানি, কিন্তু এখন আমার আর কিছু করার নাই। তা কিভাবে পারবি, অ্যাবনর্মাল আবাল ছেলে কোথাকার। এই বলে রাগ করে লিমা চলে গেল। লিমার রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু না। আয়াত চুপচাপ ওখানে বালির উপর বসে সাগরের পানির অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর চোখ থেকে টপ টপ করে নোনা তরলগুলো ঝরে পড়ছে, যেগুলো আবার নোনা বালিগুলো নিজের বুকে ধারণ করে নিচ্ছে। তনয়া আয়াতের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছে কিভাবে আয়াতের চোখ থেকে জল ঝরছে। হঠাৎ তনয়া আয়াতের চোখের পানিটা ধরে ফেলল। আয়াত তনয়ার দিকে তাকালো। তনয়া বলল, জানেন স্যার, আমার মা বলেছিল ছেলেটা নাকি খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর যদি কাঁদে তাহলে ছেলেদের চোখের জলগুলো নাকি মুক্তোর চেয়েও দামি হয়। আর আপনি এত দামি জিনিসগুলোকে এভাবে অপচয় করছেন। আয়াত তারপর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তনয়া আবার বলল, মা আরো বলেছেন যদি আমাদের মনে খুব বেশি কষ্ট লাগে তাহলে নিজের কাছের মানুষের কাউকে জড়িয়ে ধরে কাঁদলে নাকি কষ্টটা কমে যায়। আপনিও আপনার কাছের কাউকে জড়িয়ে ধরে কাঁদুন, দেখবেন মন হালকা লাগবে। দাঁড়ান, আমি লিমা আপুকে ডেকে আছি। এই বলে তনয়ার সামনে পা বাড়ানোর আগেই আয়াত তনয়ার হাতটা টেনে ধরল। তনয়া পেছনে ফিরে তাকানোর সাথে সাথে আয়াত তনয়াকে টান দিয়ে নিজের বুকের মাঝে চেপে ধরে। শক্ত করে তনয়াকে জড়িয়ে ধরে আয়াত কান্না করছে। তনয়া কিছু হতভম্ব হয়ে গেল, কিন্তু আয়াতের এই অবস্থা দেখে কিছু বলল না, শুধু বলল, কি হচ্ছে স্যার, আমাকে কি বলা যায়? আয়াত তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ভাবছে, আমি তোমাকে সারা জীবনের জন্য আমার বুকে রাখতে চাই, কিন্তু আমি জানি আমি হয়তো তোমাকে পাবো না, কিন্তু তবুও বেহায়া মনটা সবসময় তোমাকে আমার করে পেতে চাই। তনয়া আয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, চলুন স্যার, কিছুক্ষণ সাগরের পানিতে পা ডুবিয়ে হাঁটি। সমুদ্রের বিশালতায় তাকিয়ে নিজের কষ্টগুলোকে সমুদ্রের ঢেউয়ের সাথে মিশিয়ে দিই, যাতে ঢেউ পারে এসে আমাদের সকল কষ্টগুলোকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে গিয়ে সমুদ্রের বুকে মিলিয়ে দেয়। তারপর তনয়া আয়াতের হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটতে লাগলো। আয়াত তাকিয়ে দেখছে তনয়াকে। তনয়ার চুলগুলো প্রবল বাতাসে বারবার ওর মুখে পড়ছে, আর তনয়া সেগুলো বারবার সরানোর বৃথা চেষ্টা করছে। আয়াতের মন চাচ্ছে তনয়ার অবাধ্য চুলগুলো নিজ হাতে ওর কানের পিছনে গুজে দিতে, আলতো করে তনয়ার গালটাকে ছুঁয়ে দিতে, ওর চোখের দিকে তাকিয়ে চোখের গভীরতায় হারিয়ে যুগ যুগ কাটিয়ে দিতে, আর বারবার বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ তনয়া, আই লাভ ইউ এ লট। হঠাৎ ফোনের রিং এর শব্দে আয়াতের ভাবনায় ছেদ পড়ল। হ্যাঁ লিমা, বল। সরি, তখন তোর উপর রাগ উঠে গেছিল, তাই তোকে যা তা বলে ফেলেছি। ইটস ওকে। শোন আয়াত, ভবিষ্যতে কি হবে তা হয়তো আমরা জানি না, কিন্তু বর্তমানকে তো আমরা নিজেদের মতো সাজাতে পারি। তোর জীবনে পরবর্তীতে কি হবে তা আল্লাহর উপর ছেড়ে দে। কিন্তু যে 2 দিন তুই এখানে আছিস, তনয়ের সাথে ভালোভাবে কথা বল, ওর সাথে ভালো সময় কাটা। হতে পারে এই 2 দিন তোর জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হয়ে স্মৃতির পাতায় রয়ে যাবে। পারলে আমার কথাটা রাখিস। বাই। লিমা ফোনটা কাটলে আয়াত ফোনটা পকেটে রেখে তনয়াকে বলল, তনয়া। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা তনয়া, যে 2 দিন আমরা এখানে থাকবো সেই 2 দিন কি আমরা বন্ধু হতে পারি? মিষ্টি একটা হাসি দিয়ে কেন নয়? থ্যাঙ্কস। তনয়া আয়াতকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে হাসছে। এটা কি করলে? কেন আমরা না এখন বন্ধু? আচ্ছা দাঁড়াও, তোমাকেও চোবাবো এখন। নো। বলে দিল দৌড়। সারা দিন দুজনে অনেক মজা করলো। তারপর সন্ধ্যাবেলা দুজন হেঁটে হেঁটে হোটেলে ফিরছিল। তখন আয়াত হাঁটছে আর ভাবছে, যেদিন তনয়া সত্যিটা জানবে ও ঠিক কিরকম রিয়াক্ট করবে তা ভেবেই মনটা
সমুদ্রে ওঠা অশান্ত ঝড়ের মতো উথাল পাথাল করছে। কক্সবাজারে যে 2 দিন ছিল, সে 2 দিন আয়াত আর তনয়া খুব সুন্দর সময় কাটিয়েছে। লিমার সাথেও ওরা দুজন অনেক জায়গায় ঘুরেছে। তনয়া আয়াতকে সুন্দর একটা শামুকের তাজমহলের শোপিস গিফট করলো। আয়াত প্রথমে নিতে চাইনি, কিন্তু তনয়ার ছেলে মানুষের কাছে হার মানতে হলো। স্যার জানেন, তাজমহল হচ্ছে ভালোবাসার প্রতীক। আয়াত তনয়ার কথার কোনো উত্তর দিল না, শুধু তনয়াকে সুন্দর একটা ওড়না গিফট করলো। তনয়া ওড়নাটা পেয়ে ভীষণ খুশি। তনয়া মনে মনে ভাবছে হয়তো পরীক্ষার পর স্যার ওকে প্রপোজ করবে। কিন্তু তনয়ার সত্যিটা জানলে হয়তো নিজের হুঁশ হারিয়ে ফেলবে। তারপর ওরা বাড়ি ফেরার দিনও তনয়া 3 বার বমি করে, আর তখন আয়াত ওকে ভীষণ কেয়ার করেছিল। বমি করার পর ক্লান্ত হয়ে তনয়া আয়াতের কাঁধেই ঘুমিয়েছিল। তনয়া যখন আয়াতের কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, তখন গাড়ি চলার গতিতে তনয়ার মাথাটা বারবার নিচের দিকে পড়ে যাচ্ছিল বলে আয়াত তার একটা হাত দিয়ে তনয়ার মাথাটা ধরে রেখেছিল। আয়াত যখনই তনয়ার মুখের দিকে তাকায়, তখনই অজানা এক প্রশান্তিতে আয়াতের বুকটা ভরে যায়। কেন যেন তনয়ার থেকে নিজের চোখ সরাতে পারে না। তারপর নিজেই নিজেকে বলে, মিথ্যা স্বপ্ন দেখো, কোনো লাভ নেই, কারণ মিথ্যা সব মানুষকে শুধু মিথ্যা আশা দেয় আর কষ্ট দেয়, এর বাইরে কিছুই দেয় না। তনয়া কিছুটা পথ ঘুমিয়েছিল আর কিছুটা পথ ঘুমের অভিনয় করেছিল, কারণ ঘুম ভাঙলে যে আয়াত তার হাতটা কাঁধটা থেকে সরিয়ে নেবে। তনয়া আয়াতের কাঁধে মাথা রেখে ভাবছিল, ইস, এভাবে যদি সারা জীবন ওর কাঁধে মাথা রেখে থাকতে পারতাম। জানি না কি লেখা আছে আমাদের ভাগ্যে, কিন্তু ভাগ্যে যাই লেখা থাকুক না কেন, সারা জীবন আমি আমার অঙ্ক টিচারকেই ভালোবাসবো। বরিশাল পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। প্রায় সব মেয়েদেরই বাড়ির লোক এসে তাদের নিয়ে গেল, কিন্তু তনয়ার বাবা সেদিন শহরে ছিল না। তাই তনয়ার মা আয়াতকে ফোন করে বলেছে ও যেন তনয়াকে বাড়ি পৌঁছে দেয়। তাই আয়াত তনয়াকে নিজের গাড়িতে করে তনয়াদের বাড়ির দিকে যাচ্ছে। এখন কেমন লাগছে তনয়া? জি, মোটামুটি ভালো। তোমার কি জার্নিতে অ্যালার্জি আছে? জি স্যার, আসলে আমি এত দূর বসে কখনো ট্রাভেল করিনি। ও, তোমার বাড়ি এসে গেছে? ও, ভেতরে আসুন স্যার। না, অনেক রাত হয়ে গেছে, এখন আর ভিতরে যাব না, বাড়ি যাব। ওকে, কিন্তু একবার গাড়ি থেকে বাইরে বের হন। কেন? আরে আগে বের হন, তারপর বলছি। আয়াত গাড়ি থেকে বের হয়ে দাঁড়াতেই তনয়া হুট করে আয়াতকে জড়িয়ে ধরল। আয়াত কিছুটা হতবাক হয়ে গেল। তনয়া অনেকক্ষণ আয়াতকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না পরীক্ষার পর আপনার সিদ্ধান্ত ঠিক কি হবে, কিন্তু এই যে 2 দিন আপনার সাথে কাটালাম, এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে আমার মনের মণিকোঠায় সারা জীবন গেঁথে থাকবে। আপনি যেমন আমার মনে গেঁথে আছেন, ঠিক তেমনই এই স্মৃতিগুলো গেঁথে থাকবে। ধন্যবাদ স্যার, আমার সাথে এত সুন্দর 2 দিন কাটানোর জন্য। আয়াত আর কিছু বলল না, নিজেকে তনয়ার থেকে ছাড়িয়ে চুপচাপ চলে গেল। পরের দিন থেকে সবাই লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে, কারণ সামনে পরীক্ষা। আয়াত তনয়ার সাথে কথা বলে, কিন্তু খুবই কম। তনয়া পড়ার প্রেসারে আপাতত ভালোবাসার পোকাগুলোকে বক্সে বন্ধ করে রেখেছে। ওদের পরীক্ষা শুরু হলো। পরীক্ষার মধ্যেই তনয়া 18তে পা দিল, কিন্তু পরীক্ষার কারণে কোনো সেলিব্রেশন হয়নি। আজ ওদের পরীক্ষা শেষ হলো। তনয়ার পরীক্ষা খুব ভালো হলো, কারণ ও আয়াতকে প্রমিস করেছিল। পরীক্ষা শেষ হওয়ার পর তনয়ার অধীর আগ্রহে আয়াতের ফোনের অপেক্ষা করতে লাগলো, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আয়াত ওকে দেখা করতে বলছে না। ফোনে তনয়ার সাথে কথা হলেও এই বিষয়ে আয়াত সব সময় এড়িয়ে যায়। এড়িয়ে যাবে না তো কি করবে? আয়াতের তো তনয়ার মুখোমুখি হতেই ভয় করে, ঠিক কি বলবে ওকে। কিন্তু তনয়া আর অপেক্ষা করতে পারছে না, তাই সরাসরি আয়াতকে ফোন দিয়ে বলল, আপনি দেখা করবেন নাকি আপনার বাসায় আসবো? না না, তার দরকার নেই। আসলে আমি তো এখন কিছু কাজে ঢাকা এসেছি, 2 সপ্তাহ পর আসতেছি, সেদিন আসবো, তার পরের দিনই তোমার সাথে দেখা করব। 2 সপ্তাহ পর তনয়া একটা রেস্টুরেন্টে বসে আয়াতের জন্য অপেক্ষা করছে। এই 2 সপ্তাহ যে তনয়া ঠিক কিভাবে কাটিয়েছে তা শুধু তনয়াই জানে। কিছুক্ষণ পর আয়াত আসলো। তনয়ার বুকটা দূর দূর করছে, আয়াত ঠিক কি বলবে এটা ভেবে। কেমন আছো? ভালো, আপনি? ভালো। কিছু খাবে? না না স্যার, স্যার। তারপর দুজন অনেকক্ষণ নীরবতা পালন করলো, কিন্তু তনয়া আর অপেক্ষা করতে পারছে না। গত 4 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করেছে,
তাই মুখ ফসকে বলেই ফেলল। স্যার আপনি যেন কি বলতে চাইছিলেন? হ্যাঁ, কিন্তু ঠিক কিভাবে বলবো সেটা ভাবছি। এত ভাবাভাবির দরকার নেই, সরাসরি বলে দেন, আমি শোনার জন্য রেডি। প্লিজ, আল্লাহ ভালো কিছু যেন বলে। আয়াত কিছুক্ষণ ভেবে বলল, তনয়া, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তনয়া অবাক চোখে আয়াতের দিকে তাকালো। তারপর আয়াত ওর বাবার, ওর ভাইয়ার সব কথা বলল। এও বলল সামনের মাসের শেষের দিকে ওর বিয়ে, আর সেই মেয়েটি কিছুক্ষণ পর এখানে ওর সাথে দেখা করতে আসবে। আয়াতের কথাগুলো শোনার পর তনয়ার পুরো পৃথিবীটা যেন গোলক ধাঁধার মতো ঘুরছে, চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে, নিজের ওপর যেন কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছে না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু শত কষ্টে তনয়া নিজেকে আটকাচ্ছে। প্লিজ তনয়া, আমাকে মাফ করে দাও, আর প্লিজ নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো। আসলে আমি থাক স্যার, আপনার আমাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, আমি আপনাকে জানি। আর আয়াতকে অবাক করে দিয়ে তনয়া বলল, মেয়েটির নাম কি স্যার? আমি জানি না। কি বলেন? যার সাথে বিয়ে হবে তার নাম জানেন না? দিস ইজ নট ফেয়ার স্যার। আচ্ছা, ভাবি কি এখন আসবে? আয়াত তনয়ার কথায় হতবাক হয়ে গেল। তারপর বলল, আমি কি তাকে একবার দেখতে পারি? ভয় নাই, আমি আমার বিষয়ে কিচ্ছু বলবো না। তনয়া, আর ইউ ওকে? কেন? ইয়েস স্যার, আই এম অ্যাবসলিউটলি ওকে। আরে আপনি আবার এটা ভাবছেন না তো যে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো? পাগল নাকি স্যার? আমি তনয়া, আর আমি এতটা সাহসী নই যে নিজের জাহান্নামের টিকিট নিজে কাটবো। তনয়ার এমন কথা শুনে আয়াতের মুখের ভাষা যেন হারিয়ে গেছে, কিছু বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যে সেই মেয়েটা আসলো, এসে তনয়াকে বলল, আর ইউ আয়াত? আই এম অবনী। ইয়েস, বসুন। উনি? তনয়াকে উদ্দেশ্য করে তনয়া বেশ হাসি মুখে বলল, হাই, আই এম তনয়া, আইএলটিএস স্টুডেন্ট। ও হাই। তো আপনি আমাদের ভাবি হবেন? আপনি জানেন আপনি অনেক লাকি, কারণ আপনি আয়াত স্যারকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাচ্ছেন। স্যার অনেক ভালো মানুষ। এখানে এসেছিলাম কিছু কাজের জন্য, কিন্তু স্যারকে দেখে তার সাথে একটু কথা বললাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। নো নো। আচ্ছা, আমি তাহলে আসি, কিছু কাজ আছে। বাই ভাবি। বাই স্যার। তনয়া একটি বারও আয়াতের দিকে তাকালো না, শুধু সামনের দিকে তাকিয়ে হাঁটছে। আজ তনয়া পা দুটো যেন চলছে না, মনে হচ্ছে পিছন থেকে কোনো অদৃশ্য শক্তি ওর পা দুটোকে আঁকড়ে রেখেছে। কিন্তু তনয়ার এমন আচরণে আয়াত অনেক অবাক হলো। তনয়া চলে যাচ্ছে, আয়াত হাঁ করে ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। তনয়া নিজের অবাধ্য চোখের জলগুলোকে মোছার বৃথা চেষ্টা করছে। আয়াত বুঝতে পারছে তনয়ার মনের অবস্থা, কারণ আয়াতের মনের অবস্থাটাও তো একই রকম। তনয়া চলে যাবার পর আয়াত নিজেকে আর ঠিক রাখতে পারছে না, তাই অবনীকে বলল, আমার খুব মাথা ব্যথা করছে, আমরা কি পরে একদিন কথা বলতে পারি? অবনী বলল, ঠিক আছে। আয়াত বাড়ি এসে বারবার তনয়াকে ফোন করছে, কিন্তু কেউই ফোন ধরছে না। তারপর বাধ্য হয়ে তনয়ার বাবার ফোনে ফোন করে বলল, আঙ্কেল, তনয়া কি করছে? তনয়ার বাবা বলল, তনয়া নাকি টিভি দেখছে, কার্টুনও দেখছে আর পাগলের মতো হাসছে। এই মেয়েটা না পুরো পাগল। আয়াত বলল, আঙ্কেল, ফোনটা একটু তনয়াকে দিবেন। তনয়ের বাবা ফোনটা তনয়াকে দিয়ে বলল, আয়াত ফোন করেছে। হ্যালো স্যার, কেমন আছেন? ভাবি কেমন আছে? স্যার শোনেন, বিয়ে করছেন, আমাদের কিন্তু বড় করে একটা ট্রিট দিতে হবে, ঠিক আছে? আয়াত তনয়ার এরূপ কথা শুনে পুরো থ হয়ে গেল। তারপর প্রায় রোজ আয়াত তনয়াকে ফোন করত, কারণ আয়াত তনয়াকে নিয়ে খুব ভয় থাকতো। কিন্তু রোজ তনয়া এমন ভাবে কথা বলতো যেন কিছুই হয়নি, যেন তনয়ার স্মৃতি থেকে আয়াত নামটা সম্পূর্ণ মুছে গেছে। আয়াত তনয়ার এমন আচরণের দ্বিধার মধ্যে পড়ে যেত, খুব ভয় করত তনয়াকে নিয়ে। আয়াতের যেদিন বিয়ে হবার কথা তার কিছুদিন আগে তনয়ার রেজাল্ট দেয়। তনয়া এবারও A+ পায়, সবাই খুব খুশি হয় আয়াতও। কিন্তু এত খুশির মাঝেও আয়াত আর তনয়ার বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর আজ আয়াতের গায়ে হলুদ, আর মজার ব্যাপার কি জানেন, আয়াতের গায়ে প্রথম হলুদটা তনয়াই ছুঁয়েছে, আর গিফট হিসেবে আয়াতের দেওয়া ওড়নাটা আয়াতকে দিয়ে বলেছে, এটা অবনী ভাবির জন্য, কারোর শখের জিনিস নিজের কাছে রাখতে নেই। আয়াত কোনো কথা না বলে চুপচাপ ওড়নাটা হাতে নিল। সবার সাথে খুব হাসি হাসি মুখ করে কথা বলেছে তনয়া,
কিন্তু ওর মনের ভিতরটা হয়তো আয়াত ছাড়া আর কেউই বুঝতে পারছে না। গায়ে হলুদের পর্ব শেষে আয়াত তনয়াকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে এসো। তনয়া আয়াতের সাথে সাথে বলল, হ্যাঁ বলুন স্যার। তনয়া, তুমি কি করে এতটা স্বাভাবিক আছো বলো? কেন স্যার, অস্বাভাবিক হওয়ার মতো কিছু হয়েছে কি? আয়াত এবার নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। ঠাস করে তনয়ার গালে কষিয়ে একটা চড় মেরে দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি কিছু বোঝো না নাকি? নাকি তোমার বোধগম্য শক্তি সব শেষ হয়ে গেছে? তনয়া নিজের গালে হাত দিয়ে, আবার মারলেন? এবার কোন অধিকারে মারলেন? আর হ্যাঁ, ইউ আর টু লেট স্যার। আর কথাটা বলার আগেই আয়াত তনয়াকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, অধিকার কি? অধিকার, তাই না? তোমার উপর যদি আমার অধিকার না থাকে তাহলে কারো নাই। এত রাগ দেখানোর কোনো প্রয়োজন নেই। কিসের জোরে আপনি আমার উপর অধিকার খাটাচ্ছেন? এই বলে তনয়া চলে যেতে চাইলে আয়াত তনয়াকে আরো শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে। আয়াত তনয়ার একদম কাছে চলে যায়, এতটা যে একে অপরের নিঃশ্বাসের অনুভূতি পাচ্ছিল। আয়াত তনয়ার কাছে গিয়ে বলল, আমার ভালোবাসার জোরে আমি তোমার উপর অধিকার খাটাচ্ছি। তনয়া ধাক্কা দিয়ে আয়াতকে দূরে সরিয়ে দিয়ে বলে, একদিন পর যে অন্য একজনকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবে, তার মুখে ভালোবাসা, অধিকার নামক কথা শোভনীয় লাগে না। আয়াত তনয়ার হাতটা শক্ত করে ধরে বলে, চলো, আজ এখন সবার সামনে আমি তোমাকে বিয়ে করব। দেখি কে কি করে। আমি কারো পরোয়া করি না। প্লিজ স্যার, রাগের মাথায় কোনো কাজ করবেন না। রাগ মানুষের গোছানো কাজকেও নষ্ট করে দেয়। প্লিজ বোঝার চেষ্টা করুন স্যার। জাস্ট শ্যাট আপ। আয়াত তনয়াকে ওর বাবার কাছে নিয়ে যাবে, এর মধ্যে লিমা এসে বলল, আয়ান ভাইয়া এসেছে তার বউ নিয়ে। কি? আর বাবা? আয়াত তনয়া লিমা তাড়াতাড়ি আয়াতের বাবার কাছে যায়। গিয়ে দেখে আয়াতের বাবা আয়ান ভাইয়ার সাথে কথা বলছেন। আজ আয়াতের জন্য তোমাকে মাফ করে দিলাম। দেখো, আজ আয়াত আমাকে কত খুশি করে দিচ্ছে। দেখো, আয়াত আমাকে দেয়ার কথা রেখেছে, তাই এই খুশির কারণে আমি তোমাকেও মাফ করে দিলাম। আয়াতের বাবার এই খুশি দেখে আয়াত আর কিছু বলতে পারল না। তনয়া আয়াতকে সাইডে এনে বলে, দেখুন স্যার, আজ আপনার বাবা কত খুশি। আপনি কি চান তারই খুশিটা নষ্ট হয়ে যাক? দেখুন স্যার, আমার আপনার উপর কোনো রাগ বা ক্ষোভ নেই। যাক, কেন জানেন? কারণ আপনি নিজের খুশির কথা না ভেবে আপনার বাবার খুশির কথা ভেবেছেন। আর এই জন্যই আমি আপনাকে না পাওয়ার জন্য মনে কোনো রাগ রাখিনি। হ্যাঁ, আপনাকে না পাওয়ার দুঃখ, কষ্ট, আফসোস তো আছে আর সারা জীবন থাকবে। কিন্তু আমি এটা ভেবে নিজেকে সামলে নিব যে আপনার বাবা মার আপনি সুখে আছেন। স্যার, বাবা মায়ের মতো কেউ হয় না। স্যার, আপনি তাদের কথা মেনে নিন। বাবা মাকে কষ্ট দিয়ে কেউ জীবনে কখনো সুখী হতে পারে না। আর বাবা মাকে সুখী করার জন্য যদি নিজে কষ্ট পায়, তাহলে আল্লাহ সে কষ্টের প্রতিদান একদিন না একদিন ঠিকই দেবে। চলি স্যার, ভালো থাকবেন। আমি আজকেও আসতাম না, কিন্তু আজ শেষবারের মতো আপনাকে একবার দেখার লোভ সামলাতে পারলাম না। ভালো থাকবেন। এটা বলে তনয়া ওখান থেকে চলে গেল। আর আয়াত হা হয়ে ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। তনয়া একবারের জন্য পিছু ফিরে তাকায়নি, হয়তো নিজের চোখের জলটা আয়াতকে দেখাতে চায়নি। তাই আজ আয়াতের বিয়ে, কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। আয়াতের ঘোরের মতো লাগছে, একটা ঘোরের মধ্যে বিয়েটা হয়ে গেল। আয়াত মুখ থেকে যখন কবুল বলেছিল, তখন ওর কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল। বিয়ে হবার কিছুক্ষণ পর আয়াত তনয়ার কাছে ফোন করলো। ফোনটা নেহা ধরলো। হ্যাঁ স্যার, বলেন। নেহার গলা শুনে আয়াতের বুকে অজানা ভয়ে ধক করে উঠল। তনয়া কোথায়? বেঁচে আছে, ভয় নাই আপনার, আমার পাশেই আছে। কিন্তু আমি আপনাকে ওর সাথে কথা বলতে দিব না। আপনি আপনার নতুন বউয়ের কাছে যান। এই বলে নেহা ফোনটা কেটে দিল। আয়াতও আর কথা বাড়ালো না। রাত অনেক হলো, কিন্তু আয়াত নিজের রুমের দিকে যাওয়ার নামও করছে না। ওর ভাবি ওকে জোর করে রুমের ভিতরে ঢুকিয়ে দিল। আয়াত রুমে ঢুকে কিছুক্ষণ নীরব থাকলো। তারপর ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে বলল, সরি অবনী, আমি আসলে তোমাকে বিয়ে করতে চাইনি। আমি অন্য একজনকে ভালোবাসি। তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। পারলে আমাকে মাফ করে দিও। এই বলে আয়াত যাওয়া ধরলেই মেয়েটা আয়াতের হাতটা টান দিয়ে ধরে বিছানায় ফেলে দিয়ে আয়াতের পাঞ্জাবির কলার ধরে বলল, ওই, আমাকে কি রবি সিমের মতো ফ্রি পাইছেন যে যখন খুশি চড় মারবেন, যখন খুশি ভালোবেসে জড়িয়ে ধরবেন, যখন খুশি বলবেন বিয়ে করবেন না, আবার বিয়ে করে বলবেন স্ত্রী হিসেবে মেনে নেবেন না? কি সমস্যা কি আপনার? আয়াত কথাগুলো শুনে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে
তার থেকে 100 গুণ বেশি শক খেল, কারণ মেয়েটি আর কেউই নয়, তনয়া। আয়াত যেন কিছুক্ষণের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে স্বপ্ন আর বাস্তব দুনিয়ার মাঝে একটা আলাদা দুনিয়া তৈরি হয়ে গেছে, আর আয়াত সে দুনিয়ায় হারিয়ে গেছে। তনয়া জোরে আয়াতের হাতে একটা চিমটি কাটল। আয়াত নিজের চেতনা ফিরে পেল, হকচকিয়ে বলল, তনয়া তুমি? কি স্যার, সারপ্রাইজটা কেমন লাগলো? আয়াত যেন এখনো নিজের ঘোর কাটিয়ে উঠতে পারছে না, তারপরেও বলল, অবনী কোথায়? ইস, অবনীর খুব চিন্তা হচ্ছে না? আমি অবনীকে মেরে ফেলেছি। বলে জোরে হাসছে তনয়া। আয়াত যেন কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে কে যেন দরজায় টোকা দিল। আয়াত দরজাটা খুলে দেখে অবনী দাঁড়িয়ে হাসছে। হাই দুলা ভাই, হোয়াটসঅ্যাপ? এখনো বাসা শুরু করেননি কেন? আমার জন্য ওয়েট করছিলেন বুঝি? আয়াত আবার একটা ধাক্কা খেল। ত্রিধকে তনয়া আর অবনী মিলে হাসতেছে। এর মধ্যে বাড়ির সব লোক, যেমন আয়াতের বাবা, মা, ভাইয়া, ভাবি, লিমা আর নেহা সেখানে উপস্থিত হলো এবং সবাই হাসছে। আয়াত যেন বোকা হয়ে গেছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা তা যেন একটা ভ্রমের মতো লাগছে ওর কাছে। বাবা, এসব কি হচ্ছে? আমি জানতাম না যে আমার ছেলে তার বাবা মায়ের জন্য নিজের ভালোবাসার মানুষকেও ছাড়তে পারে। মানে? তোমার বিয়ে কখনোই অবনীর সাথে ঠিক হয়নি। তোমার বিয়ে অনেক আগে থেকেই তনয়ের সাথে ঠিক হয়ে আছে। আয়াত চোখ বড় বড় করে বলে, কি? তাহলে অবনী? অবনী তনয়ের কাজিন। তনয়া যখন আমাদের বাসায় পড়তে আসতো তখন থেকে আমি বুঝেছিলাম যে তুমি তনয়াকে ভালোবাসো, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো। তাই তোমার বিয়ে তনয়ের সাথে ঠিক করেছিলাম, কিন্তু ছবি দেখালাম অবনীর, মানে তনয়ের কাজিনের। কিন্তু আমি শেষ পর্যন্ত দেখতে চাইছিলাম যে তুমি তনয়ের ভালোবাসায় মোহিত হয়ে নিজের বাবা মাকে ছেড়ে যাও কিনা, কিন্তু তুমি তা করোনি। তুমি তোমার বাবা মায়ের চাওয়াটাকে প্রাধান্য দিয়েছো। তোমাকে নিয়ে আজ আমার সত্যিই গর্ব হচ্ছে। তার মানে তনয়া সব জানতো? না, তনয়া জানে মাত্র 3 মাস ধরে, কারণ তনয়ার জন্মদিনে তনয়াকে আমি উপহার স্বরূপ তার অঙ্ক টিচারকে গিফট করেছি, কারণ তনয়াই আমাকে ভালোবাসার আসল মানে শিখিয়েছে। তোমার ভাইয়া আর ভাবিকেও সে ফিরিয়ে এনেছে। সরি স্যার, আমার জন্মদিনের দিন যখন বাবা সব খুলে বলল তখন আমি খুশিতে ঠিক কি করব ভেবে পাচ্ছিলাম না। আপনার সামনে দুঃখিত হবার অ্যাক্টিং করতে আমার ভীষণ খারাপ লেগেছে, কিন্তু আমি আপনার বাবাকে ওয়াদা করেছিলাম আপনাকে কিচ্ছু বলবো না, তাই। তারপর লিমা আর নেহা একসাথে বলে উঠল, আমরাও সরি, আসলে কিছুদিন আগে থেকে আমরাও সবটা জানি। আয়াত রাগে দুঃখে কোনো কথা বলতে পারছে না। রাগের চোটে ওখান থেকে সোজা ছাদে চলে গেল। বাবা, উনি তো রাগ করলেন, এখন আমি কি করব? আমাদের মতো বুড়ো বুড়িদের এর মধ্যে নাটানোই ভালো। আয়না মা, চলো, অনেক রাত হয়েছে। এই বলে তারা চলে গেলেন। আমি এর মধ্যে নাই, আমার বাচ্চা কাছে যাই। আমাদের অনেক কাজ আছে, চলো চলো। দেখ তনয়া, স্বামীটা তো তোরই, তাই রাগটাও তুই ভাঙা। আমি যাই, নয়নের সাথে একটু ফোনে প্রেম টেম করে আসি। বাই ডিয়ার। তনয়া বোকার মতো সবার চাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, সবগুলো এক একটা বজ্জাতের হাঁটি, পরে আমিও দেখে নিব। তনয়া ধীর পায়ে ছাদে উঠে দেখে ছাদের এক কোনায় আয়াত দাঁড়িয়ে আছে। তনয়া কি করবে ঠিক ভেবে পাচ্ছে না, তাই আস্তে আস্তে গিয়ে আয়াতকে পিছন থেকে জড়িয়ে ধরল। তারপর আয়াতকে নিচের দিকে ফিরিয়ে বলল, সরি স্যার। আয়াত কোনো কথা না বলে তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। আয়াতের কান্না দেখে তনয়াও কেঁদে ফেলে। তারপর বলে, বললাম তো সরি। সরি বললেই সব ঠিক হয়ে গেল বুঝি? জানো এই কয় মাস কি রকম মানসিক চাপের মধ্যে দিয়ে গেছি? ইস, মাত্র কয় মাস, আর আমাকে যে 4.5 বছর ধরে রেখেছেন, তার বেলায় ইটস রিভেঞ্জ। এখন শোধবোধ। তনয়ার কথা শুনে আয়াত মুচকি হেসে বলল, তাহলে তো তুমি কম, কারণ আমি তোমাকে কবে থেকে ভালোবাসি জানো? জানি, লিমা আপু বলেছে। স্যার, যা হয়েছে সব ভুলে যান না প্লিজ, চলুন না নতুন করে শুরু করি। কি করে শুরু করি বলো তো? কেন, আবার কি হয়েছে? তুমি তো এখনো সেই সারের আটকে রয়েছ। আমি এখন তোমার বর, বুঝলা? আয়াত তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। দ্যাটস নট ফেয়ার স্যার। ওয়াই? চর মারলেন গালে আর ভালোবাসা কপালে? শুধু গালে কেন, সব জায়গায় ভালোবাসা দিয়ে দেই। এই, একদম না। তা বললে তো হবে না ম্যাডাম, 5 বছর ধরে ওয়েট করছি, আর পারবো না। তনয়া এখন
অঙ্কের উপর অনার্স করেছে। আর মজার বিষয় কি জানেন, আয়াতও সেই কলেজেরই প্রফেসর গিরি শুরু করেছে। তনয়াকে দুবেলা অঙ্কের সাথে সাথে ভালোবাসার পাঠটাও শিখায়। মন থেকে যদি কাউকে সত্যিকারের ভালোবেসে চান, তাহলে আল্লাহ নিশ্চয়ই আপনার সাথে তার মিলন দিবে। সমাপ্ত।